আচ্ছা, আপনাদের ফাংশন কি শেষ করছিলাম, তাই না? রাইট এ প্রোগ্রাম টাইপের প্রবলেম কি দেখানো হয়েছিল না? দাঁড়ান আবার দেখাই। জি, এই প্রবলেমটা মনে হয় দেখানো হয়েছিল আপনাদের। এটাতে কোনো সমস্যা ছিল? এটা কিভাবে লিখতে হবে বা বুঝি না এরকম কিছু আছে? কারণ আমি একটু দেখি। হুম, আচ্ছা, এটা তো এক্সপ্লেইন করছি, আমি আরেকটা দেখাই। ধরেন, হ্যাঁ, এটা দেখানো যায়। আপনাদের হচ্ছে আউটপুট বের করা তো দেখাইছিলামই। আর রাইট এ প্রোগ্রাম হচ্ছে যে আপনার এই টাইপের ডেসক্রিপটিভ টাইপের বা স্টোরি বেসড জিনিস আসে। আচ্ছা, আজকে তাড়াতাড়ি জয়েন দিবেন। আপনারা এত লেট করে এরকম ক্লাসের মাঝখানে এটা ইন্টারাপ্ট হয়। যখন জয়েন দিবেন আগেই জয়েন দিবেন। আর পরে লিভ হয়ে গেলে তো সমস্যা নেই। ওটা অটো জয়েন হয়। আপনারা জয়েনই দেন হচ্ছে ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে। এরপর থেকে আর মানে ১১:৩০ পরে আর কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না। আমার পড়াতে ডিস্টার্ব হয়। আচ্ছা। সো আমরা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম একটা দেখছিলাম। এখানে হচ্ছে আরেকটা আছে। স্ক্রিন দেখা যাচ্ছে কি? আচ্ছা, ঠিক আছে। সো এখানে দেখেন জিনিসটা হচ্ছে অনেক বড় করে লেখা থাকে। বাট অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের ফাংশনগুলোর কাজ হচ্ছে নরমালি খুবই সিম্পল হয়। সো যেমন এখানে অনেক কথাবার্তা বলা আছে। এগুলো পড়ার অ্যাকচুয়ালি ইউজলেস। মেইন যেই জিনিসগুলা বা হচ্ছে আপনার ইম্পোর্টেন্ট জিনিসগুলা বোল্ড করা থাকে। সো ওগুলার দিকে একবার চোখ বুলালেও মোটামুটি বোঝা যায় যে কি করতে বলছে। যেমন ১ম টা বলছে, সাপোজ দেয়ার আর সাম ড্রয়ার্স ইন দ্য কাপবোর্ড, একটা কাপবোর্ডের কথা বলতেছে নার্নিয়ার, যে ইচ ড্রয়ার হ্যাজ ডিফারেন্ট নাম্বার অফ আইটেমস স্টোরড। আচ্ছা, মেইন ফাংশন হচ্ছে ২ টা অ্যারে ডিক্লেয়ার করতে বলছে, আইটেমস নামে আর অ্যাড নামে। প্রত্যেকটার সাইজ হবে ১০০০। তারপর হচ্ছে n একটা ইন্টিজার ইনপুট নিতে বলছে, আর হচ্ছে টু পপুলেট বোথ অ্যারেস ফ্রম ইউজার। আর এই n ইউজ করে হচ্ছে আমরা ২ টা অ্যারেতে হচ্ছে ইনপুট নিব। পপুলেট মানে হচ্ছে ইনপুট নেওয়া। ওকে, এটা হচ্ছে ১ম কোয়েশ্চেনটা। আচ্ছা, সো আমরা আচ্ছা এক কাজ করি। এটা হচ্ছে আমি একটু করে দেখাই। এখানে কি আসবে? এটার ফন্টে সমস্যা। ওকে। সো এখানে ১ম টা যেটা বললাম, যে আমাকে বলছে যে মেইন ফাংশনের ভিতরে ২ টা অ্যারে ডিক্লেয়ার করতে। ২ টা অ্যারের সাইজ হবে 1000 আর n একটা ইন্টিজার নিতে বলছে। দেন ওই ২ টা অ্যারেকে ওই n নাম্বার অফ এলিমেন্ট দিয়ে পপুলেট করতে বলছে। তার মানে হচ্ছে আমি যদি মেইন থেকে শুরু করি, আমি যদি মেইন থেকে শুরু করি, সো এখানে হচ্ছে যে আমার ফার্স্টে ২ টা অ্যারে আগে ডিক্লেয়ার করতে হবে। যেহেতু ২ টা অ্যারে হচ্ছে আইটেমস আর এড নামে খুলতে বলছে। আর কিছু কি বলছে? আচ্ছা, এখানে বলছে যে ইচ ড্রয়ার হ্যাজ ডিফারেন্ট নাম্বার অফ আইটেম স্টোরড। তার মানে হচ্ছে কয়টা আইটেম কোথায় আছে এই রিলেটেড হবে অ্যারেটা। দ্যাট মিনস এটা তো আর ফ্র্যাকশন হতে পারে না। সো দ্যাট মিনস আমার ইন্টিজার। আচ্ছা, সো ইন্টিজার আইটেমস এখানে হচ্ছে 1000। আর আরেকটা অ্যারে ইন্টিজার অ্যাড।
1000। এরপরে বলছে একটা ইন্টিজার n একটা ইনপুট নিতে। সো আমরা একটা n একটা ইনপুট নিলাম। তারপর বলছে একটা লুপ চালায় এই n নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে দুইটা অ্যারের মধ্যে ইনসার্ট করতে। সেখানে আইটেমস i ইকুয়াল হচ্ছে আপনার ইউজার যে ইনপুটটা দিবে। সো এখানে হচ্ছে আমার এটা তাহলে পরে লিখতে হবে, সরি। হ্যাঁ, স্ক্যান করবো, স্ক্যান স্ক্যান আইটেমস আই বা একটা স্ক্যানেও অ্যাকচুয়ালি এটা লেখা যেত। এটা যদি দুটো স্ক্যান লিখতে আচ্ছা যখন লিখে ফেলছি লিখে ফেলি, একটা স্ক্যানেও এটা করা যেত, কোনো সমস্যা না। এই হচ্ছে আমার মেইনের কাজ, রিটার্ন 0 শেষ। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে 2 নাম্বারটা যে রাইট এ ফাংশন অ্যাড আইটেমস, এটার মধ্যে আমরা কি নিচ্ছি? একটা অ্যারে নিচ্ছি। আচ্ছা, দুইটা অ্যারে নিচ্ছি। যে দুইটা অ্যারে হচ্ছে যে আমরা মাত্র পপুলেট করলাম, ওই দুইটা অ্যারেই হচ্ছে আমরা নিচ্ছি এখানে ইনপুট হিসেবে, আর n এদের সাইজটাও নিচ্ছি। আচ্ছা, which will take the declared arrays and n as the parameter and then increase every ith element of the array items by the corresponding ith element of the later array। এটার মানে হচ্ছে আপনার ধরেন আইটেমস, এই অ্যারেটার সাপোজ প্রথম এলিমেন্ট বা ধরেন 1 নাম্বার এলিমেন্ট হচ্ছে 10, তাহলে আমাকে বের করতে হবে যে এই অ্যাড অ্যারেটার 1 নাম্বার এলিমেন্টে কি আছে? 4। তাহলে নেক্সট কি করতে হবে? এখন আইটেমস 1 কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। মানে এই দুটাকে বেসিক্যালি যোগ করতে বলা হয়েছে। ঠিক আছে? এটার মানে হচ্ছে যে ধরেন আপনার কাছে দুইটা অ্যারে আছে। ধরেন আইটেমস একটা অ্যারে আছে, এটার মধ্যে হচ্ছে আপনার ধরেন প্রত্যেকটা ড্রয়ারের আইটেম নাম্বার আছে। সাপোজ প্রথম ড্রয়ারের আইটেম হচ্ছে 10টা, পরেরটা হচ্ছে 5টা, তারপরটা 6টা, তারপরটা 7টা। আর অ্যাড একটা অ্যারে আছে, এখানে সাপোজ হচ্ছে 2, 3, 1, 5 এরকম এলিমেন্ট আছে। তো এখানে কি করতে বলছে? এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে এটা 0, ইন্ডেক্স নাম্বারটা আমি অন্য কালার দিয়ে লিখি। এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। সো এটার 0 নাম্বার ইন্ডেক্সের সাথে এটার 0 নাম্বার ইন্ডেক্স যোগ হবে। যোগ হওয়ার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা দিয়ে আবার এটা রিপ্লেস হবে। দ্যাট মিনস আইটেমস আই ইকুয়াল আইটেমস আই প্লাস অ্যাড আই। এটা হচ্ছে বেসিক্যালি এখানে করতে বলছে যে এই ফাংশনটার ভিতরে জাস্ট এই কাজটা হবে, আর কিছু না। খুবই সিম্পল সিম্পল কাজ। সো তাহলে আমরা কোডটা কিভাবে লিখতে পারি? এই জিনিসটা একবার দেখে নিই যে অ্যাড আইটেমস হচ্ছে আমার ফাংশনের নাম, ইন্টিজার আইটেমস, ইন্টিজার অ্যাড, ইন্টিজার এন, এভাবে হচ্ছে আইটেমটাকে বারবার বাড়াতে হবে। ওকে ফাইন। তাহলে হচ্ছে আমার ধরেন যেহেতু এটা কিছু রিটার্ন করতেছে না, সো ভয়েড আইড আইটেমস ব্র্যাকেট, এখানে আপনার এটা জাস্ট দেখে দেখে এখানে লিখে দিন। যে এখানে যা লেখা আছে এটা আপনি দেখে দেখে লিখে দিন, কারণ সিগনেচারটা তো হুবহু করাই আছে যে এরকম। ওটা আমি আর লিখলাম না, যা যা লেখা আছে তাই। আচ্ছা, এরপরে কি করতে হবে? একটা লুপ চালাতে হবে। যেহেতু এখানে এন পাস করেই দিছে, আমি যে ইন্টিজার এন এখানে পাস করছি, তার মানে লুপটা কয়বার চলবে সেটা তো আমি জানি, এন বার চলবে। প্রত্যেকবার কি হবে? এই লাইনটা আমাকে লিখতে হবে যে আইটেমস আই এলিমেন্টটা আগে আইটেমস আই এ যত ছিল সেটার সাথে অ্যাড আই যোগ করে ওইটা হবে আমার নতুন আইটেমস আই। বাস, এই ফাংশনে জাস্ট এই একটা লাইন করতে বলছে। সো এত কথার পিছনে সিম্পলি কিন্তু একটা লাইন ছিল। ওকে, আবার এটা এক্সাম্পল দিয়ে বুঝাইও দিছে। সো এটা দেখেই বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি কথাটা পরে আপনি যদি নাও বুঝেন এটা দেখলে বুঝতে পারার কথা। আচ্ছা, তারপর হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা এখনো করি নাই, আমরা আজকে স্ক্রিনটা শুরু করব। সো এখানে যেটা বলছে যে আরেকটা ফাংশন লিখতে, ওপেন ডোর নামে আরেকটা ফাংশন লিখতে। এখানে হচ্ছে আমরা কি ইনপুট নিচ্ছি? একটা ক্যারেক্টার টাইপের অ্যারে ইনপুট নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে আমরা কি করব? which match the parameter password with the predefined password নার্নিয়া। তার মানে হচ্ছে আমরা আগে থেকে একটা পাসওয়ার্ড জানি, সেটা হচ্ছে নার্নিয়া। আর আমরা হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড রিসিভ করতেছি বা একটা স্ট্রিং এখানে রিসিভ করতেছি। এই দুইটা যদি ম্যাচ করে তাহলে হচ্ছে এই লাইনটা প্রিন্ট হবে, আর যদি না ম্যাচ করে তাহলে আরেকটা লাইন প্রিন্ট হবে। সো এটা আর কি স্ট্রিং ম্যাচ করে আর কি একটা কাজ করবেন বা আরেকটা কাজ, এটা খুবই সিম্পল জিনিস। আচ্ছা, এটা হচ্ছে আমরা স্ট্রিং করার পরে আর কি বুঝালে মনে হয় ভালো হয়। বা এটা হচ্ছে যেহেতু আপনাকে কিছু বলে দেয় নাই, সো এটা অ্যাকচুয়ালি বিল্ট ইন ফাংশন ইউজ করেও করা যাবে। ওইগুলো হচ্ছে আমরা আজকে শিখবো। আচ্ছা, যাই হোক। সো এটাও কিছু না, এটাও হচ্ছে এক লাইনের কোড।
বা 2 লাইনের কোড, ইফ এলস এর পরে হচ্ছে 4 লাইন হবে আরকি। এই তো। তারপরে বলছে এখন মেইন ফাংশন থেকে আবার কি করতে হবে? ডিক্লারেশন এন্ড পপুলেশন অফ অ্যারে, এটা তো অ্যাজ মেনশন ইন 1, এটা তো করলামই। তারপর হচ্ছে এড আইটেমস আর ওপেন ডোর, এই 2টা ফাংশনকে জাস্ট কল করতে বলছে, আর কিছু না। দ্যাট মিন্স এখান থেকে এটার পরে জাস্ট এড আইটেমস আপনি কল করবেন। এটার মধ্যে হচ্ছে যা যা পাস করা দরকার সেটা পাস করবেন, আইটেমস, অ্যাড আর এন এর ভ্যালুটা। হ্যাঁ, তারপর আবার ওপেন ডোর ওই ফাংশনটাকে কল করবেন। আর এটার মধ্যে একটা স্ট্রিং আপনি রিড করবেন, ওই স্ট্রিংটা এখানে পাস করবেন। দ্যাটস ইট। ঠিক আছে? সো অনেক বড় একটা কোশ্চেন, বাট এটার অ্যান্সার অ্যাকচুয়ালি প্রত্যেকটার জন্য 1 লাইন 1 লাইন বা 2 লাইন 2 লাইন করে অ্যান্সার। খুবই সিম্পল। এই জন্যই মার্কস হচ্ছে কম, 4 মার্কস। বাট অ্যাকচুয়ালি হচ্ছে ওই 1 লাইন ওয়ার্থ অফ কোডই আর কি লিখতে হবে। ঠিক আছে? সো রাইটার প্রোগ্রাম আসলে কঠিন কিছু না। আপনাকে জাস্ট এটা পড়ে বুঝতে হবে যে কোন কাজটা আপনাকে করতে বলছে। কাজগুলো আপনি অবশ্যই পড়ে আসেন। এটা আপনাকে ক্লাসেও পড়ানো হয়েছে, সিটিতেও আপনি লিখছেন। কিন্তু ওই কাজটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটা বের করতে বলছে। এটাই হচ্ছে আপনার ইয়ে। সো প্রত্যেকবারই হচ্ছে যেগুলো কোয়েশ্চেন আসছে এগুলো একটু দেখবেন, দেখলে আর কি এগুলো ক্লিয়ার হবে। আর ফাইনালে হচ্ছে নরমালি হচ্ছে আপনার মিডে যেরকম ধরেন একটা টপিক থেকে একটা ডেডিকেটেড কোয়েশ্চেন আসে, যেমন ফর লুপ থেকে শুধু ফর লুপের ইয়ে আসে, বা ইফ এলস থেকে শুধু ইফ এলস এর রিলেটেড জিনিস আসে। বাট এখানে হচ্ছে সবগুলো আর কি কো রিলেটেড, ধরেন একটা থেকে আরেকটা আসলে খুব একটা আলাদা করা যায় না। যেমন এখানে ফাংশনের কোয়েশ্চেন এটা, বাট এখানে হচ্ছে আপনার স্ট্রিং এর একটা কনসেপ্ট লাগতেছে। আবার ধরেন আপনি পয়েন্টার যখন দিবে, পয়েন্টার মধ্যে হয়তো আপনার স্ট্রিং এর আরেকটা কনসেপ্ট লাগতে পারে, বা ফাংশনের মধ্যে পয়েন্টার ঢুকে দিতে পারে। আর স্ট্রাকচার, বিশেষ করে স্ট্রাকচার যখন আপনি অ্যান্সার করবেন, যদিও হচ্ছে এই ফাংশন থেকে একটা সেট থাকে, বাট আপনি যখন স্ট্রাকচার করতে যাবেন, স্ট্রাকচার কোথায় এখানে, এই যে এখানে স্ট্রাকচার, নর্মালি হচ্ছে স্ট্রাকচারের মধ্যে আপনার এখানে ফাংশন ঢুকায় দেয়। এটা এইবার মনে হয় আসে নাই, অন্য কোনোবার বা বেশিরভাগ সময়ই আসে আর কি, যে স্ট্রাকচারের মধ্যে আপনাকে হচ্ছে 2টা বা একটা ফাংশন লিখতে হয়। সো এই কারণে আর কি এরকম না যে আপনার একটা টপিক থেকে শুধু ওই টপিকটা পড়লেই যে আপনার হয়ে যাচ্ছে, ব্যাপারটা আসলে এরকম না। ওটার মধ্যে অন্য জিনিস থাকতে পারে। সো আলটিমেটলি সব টপিকে অ্যাটলিস্ট বেসিক ধারণাটা নিয়ে তারপর হচ্ছে ফাইনালটা দিতে হবে। একটা টপিক টোটালি বাদ দিলে আপনার হচ্ছে 2-3টা কোশ্চেনের সমস্যা হয়ে যেতে পারে, বা সব কোশ্চেনেরও সমস্যা হয়ে যেতে পারে। স্পেশালি ফাংশন বা স্ট্রিং, এই বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো। ঠিক আছে? সো এখানে আর কি সবসময় নর্মালি মিক্স ম্যাচ করা যায়। হ্যাঁ, একটা পার্ট বেশি থাকে, যেমন ফাংশনের কোশ্চেন আপনার ফাংশন লেখাটাই মেইন ফোকাস, বাট একটা ছোট পার্ট হচ্ছে স্ট্রিং এর, এরকম আর কি। আবার এখানে হচ্ছে চাইলে পয়েন্টারও ঢুকে দেওয়া যায়, যদিও পয়েন্টার থেকে ওইভাবে আপনার রাইটে প্রোগ্রাম জিনিস আসে না, আউটপুটটাই আসে। হ্যাঁ, এই আর কি হচ্ছে ব্যাপার। কারণ পয়েন্টারটা মেইনলি আপনার ল্যাবে ফোকাস করা, তো ল্যাবে হচ্ছে আপনার স্ট্রিং এর পয়েন্টার দিয়ে একটা কোয়েশ্চেন আসে সবসময়। সো এই কারণে হচ্ছে এখানে একটু এই জিনিসটা কম ফোকাস করা হয়, এখানে জাস্ট হচ্ছে আপনার থিওরিটিক্যাল নলেজটা আর কি বেশি লাগে। এই তো। সো ফাংশন হচ্ছে মোটামুটি এরকমই। ফাংশন খুবই সহজ একটা জিনিস, মোটামুটি বেসিক যত ছোটখাটো জিনিস আছে আমি গত ক্লাসেই বলছিলাম। আর হচ্ছে আউটপুট তো বের করে দেখাইছি, আর রাইটার প্রোগ্রামও দেখাইছিলাম, আজকে হচ্ছে আরেকটা দেখালাম। সো ওই কোয়েশ্চেনগুলো থেকে হচ্ছে আপনারা এই প্রবলেমগুলো আলাদা করে ইয়ে করে ফেলবেন। আরেকটা জিনিস, আমি মনে হয় আপনাদের অ্যাসাইনমেন্ট 2 আপলোড দিয়ে দিছিলাম মনে হয়, যাই হোক। সো অ্যাসাইনমেন্ট 2টা দেখবেন, ওইটার মধ্যে যদিও অল্প প্রবলেম, ফাইনালে হচ্ছে এমনিতেই আপনার প্রেশার বেশি থাকে, ওটাতে আমি অল্প প্রবলেমে দিই, 7টা না 8টা প্রবলেম আছে সম্ভবত। এর মধ্যে আউটপুট বের করা এরকম প্রবলেম আছে আরো। হ্যাঁ, সো খুব একটা লেখা নাই। তো ওখান থেকেও আর কি খুঁজবেন যে ফাংশন রিলেটেড কোন প্রবলেমগুলো আছে, যেগুলো আছে ওগুলো সলভ করে ফেলবেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখন আজকে হচ্ছে আমরা স্ট্রিংটা একটু শুরু করতে যাচ্ছি, স্ট্রিং। ঠিক আছে? আমরা যেহেতু অ্যারে বুঝি, সো আসলে স্ট্রিং হচ্ছে আমার নতুন কোনো কনসেপ্ট না। স্ট্রিং হচ্ছে আপনার অ্যারে অফ ক্যারেক্টার্স। আমরা অনেক রকমের অ্যারে দেখছি। নরমালি হচ্ছে বেসিক্যালি আমরা নাম্বারেরটা একটু বেশি দেখছি, বাট ক্যারেক্টারের অ্যারেও বানানো যায়। সো ক্যারেক্টারের অ্যারেই মানেই হচ্ছে স্ট্রিং, কারণ এগুলো হচ্ছে কনজিকিউটিভ মেমোরি লোকেশনে থাকে, পাশাপাশি থাকে। সো পাশাপাশি কতগুলো ক্যারেক্টার সাজালেই তো ওটা আসলে একটা স্ট্রিং। সো এই কারণে হচ্ছে স্ট্রিং এর কনসেপ্ট আলাদা কিছু না, জাস্ট আমাদের হয়তো সিনটেক্স বা ওই রিলেটেড প্রবলেমগুলো একটু সলভ করতে হবে, কিন্তু কনসেপ্ট সেম। যে আপনার অ্যারে অফ ক্যারেক্টার্স মানেই হচ্ছে স্ট্রিং। আচ্ছা, সো এখানে তাহলে দেখেন কি করছে, একটা নরমালি একটা আপনার ক্যারেক্টার টাইপের অ্যারে আপনাকে ডিক্লেয়ার করছে, অ্যারের নাম হচ্ছে ওয়ার্ড। আর এখানে হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ করে ফেলছে, ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন একই সাথে হচ্ছে। এখানে হচ্ছে ইনিশিয়ালাইজ করতেছে HELLO, এই তো। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে, টু প্রিন্ট আউট দ্য কন্টেন্টস অফ দ্য অ্যারে ওয়ার্ড ইউ রান থ্রু ইচ এলিমেন্ট ইন দ্য অ্যারে এন্ড ডিসপ্লে ইট ইউজিং দ্য পার্সেন্সি ফরম্যাট ক্যারেক্টার্স। এটা বলতে বোঝাচ্ছে যে আমরা একটা ক্যারেক্টার টাইপের অ্যারেকে কিভাবে প্রিন্ট করব। আমরা ফর লুপ দিয়ে প্রিন্ট করবো, নর্মালি যেভাবে অ্যারেকে প্রিন্ট করি। প্রিন্ট করার সময় ফরম্যাট স্পেসিফায়ার কোনটা ইউজ করবো, পার্সেন্সি ইউজ করবো, কারণ এটা একটা ক্যারেক্টার টাইপের অ্যারে। নর্মালি সিম্পল আমরা যেভাবে অন্য অ্যারে করি ওভাবেই হচ্ছে আমরা এটাকে করতে পারি। আচ্ছা,
এরপরে যেটা বলছে যে আমাদের অ্যারের ক্ষেত্রে বা স্ট্রিং এর ক্ষেত্রে যে জিনিসটা অ্যাকচুয়ালি জানা দরকার সেটা হচ্ছে যে আমার সাইজটা কতটুকু বা লেন্থটা কতটুকু, আমার ক্যারেক্টারের লেন্থ কতটুকু বা অ্যারের সাইজ কতটুকু। কারণ হচ্ছে আমরা নর্মালি স্ট্রিং নিয়ে যে অপারেশনগুলো একটু বেশি করি, যেমন হচ্ছে একটা স্ট্রিংকে কপি করে আরেকটা স্ট্রিং এর মধ্যে রাখা, বা দুইটা স্ট্রিংকে কনক্যাট করা, বা বেসিক্যালি দুইটা ওয়ার্ডকে কনক্যাট করা। সো এই কাজগুলো যে করি এগুলোর জন্য হচ্ছে আমার সাইজটা জানতে হয়, কারণ আমার তো লুপ ঘুরে ঘুরে কাজটা করতে হয়। সো আমি যখন লুপ ঘুরাবো, লুপে যদি আমি সাইজটার লিমিট না জানি তাহলে তো আমি এই কাজটা করতে পারবো না। সো এই কারণে আর কি আমার অ্যাকচুয়াল লেন্থ জানাটা ইম্পর্টেন্ট, এটাই আর কি বলছে। আচ্ছা, এই তো। সো এখানে নাম্বারিংটা বা ইন্ডেক্সিংটা হচ্ছে আপনার নর্মাল অ্যারের মতোই হয়, 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয়, এরপর যে কয়টা ওয়ার্ড আছে, সরি যে কয়টা লেটার আছে। আচ্ছা, সো নর্মালি হচ্ছে আমরা যদি এভাবে অ্যারে ডিক্লেয়ার করি সমস্যা নেই, এটা কিন্তু একসেপ্ট করবে। কিছু কিছু কোম্পানি এমন একটু ঝামেলা করে, যাই হোক মোরালেস এটা একসেপ্ট করে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন একটা স্ট্রিং বুঝাতে যাবো, একটা ক্যারেক্টার টাইপের অ্যারে বুঝাতে যাবো, আমাদের হচ্ছে একটা সিম্বল ইউজ করা উচিত, সেটা হচ্ছে নাল ক্যারেক্টার বলে যেটাকে, এই যে এটা ব্যাকস্ল্যাশ জিরো। ব্যাকস্ল্যাশ এটা কিন্তু ও না, ব্যাকস্ল্যাশ জিরো। ঠিক আছে, এটা দিয়ে কি বুঝায়? এটা দিয়ে আপনার বুঝায় যে আমার স্ট্রিংটা বা আমার অ্যারেটা এখানে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক সময় হচ্ছে যে আপনার এখানে ক্যারেক্টার টাইপের অ্যারের ক্ষেত্রে হচ্ছে এন্ডিংটা বুঝতে পারে না কম্পাইলার। সো আমরা যখন এই সিম্বলটা ইউজ করি তখন আমাদের লুপটা চালাতেও সহজ হয়, তখন হচ্ছে আবার সাইজটা না জানলেও হয়। হ্যাঁ, কারণ আমি বলে দিব যে যতক্ষণ না এই অ্যারের এলিমেন্টটা এরকম নাল ক্যারেক্টার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করো। সো তখন আর কি আমার সাইজ জানাটা ম্যান্ডেটরি হয়ে যায় না, সাইজ না জানেও হচ্ছে আমি এই অ্যারেটাকে ট্রাভার্স করতে পারি। এই কারণে হচ্ছে নর্মালি স্ট্রিং বা ক্যারেক্টার টাইপের অ্যাডের একদম লাস্ট যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে এরকম নাল ক্যারেক্টার দিতে হয়। এটা মানে হচ্ছে কম্পাইলার কাছে যে এই পর্যন্ত, মানে এখানেই শেষ, এটা হচ্ছে এন্ড অফ দ্য ক্যারেক্টার। আচ্ছা, তাহলে কি এটার জন্য কোনো জায়গা লাগে না? হ্যাঁ, এটা নিজেই তো একটা ক্যারেক্টার, সো এটার জন্য একটা জায়গা লাগে, সেটা হচ্ছে এই যে দেখেন, নর্মালি হচ্ছে আমার ধরেন এই যে ৫ পর্যন্ত ইন্ডেক্সে ভ্যালুগুলো ছিল, তাহলে ৬ নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমাকে ওই জিনিসটা আসতেছে। দ্যাট মিনস আমার যদি এখানে ৬টা লেটার থাকে তাহলে অ্যাকচুয়ালি আমার ওয়ার্ডটা হচ্ছে ৫ লেটারের, বা ধরেন আমার টেক্সটটা হচ্ছে ৫টা ইটারেশনের। ঠিক আছে, এমনি তো এটা ৫ বারই চলবে, কারণ আপনি যখন আপনার ফর লুপে বলে দিবেন যে এটা যতক্ষণ না এরকম নাল ক্যারেক্টার হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপ চালাও, তাহলে হচ্ছে এটা ওরকমই থেকে যাচ্ছে বা ওই পর্যন্তই চলতেছে। আচ্ছা, এটা না বুঝছিলাম এখানে। হুম, আপনি হচ্ছে এত লেট করে আসবেন না, ১১টা ৪০ বাজে অলরেডি। আর একবার যদি আমি ধরেন অ্যাডমিট করে দেই তখন তো হচ্ছে আপনারা নিজেরা বের হয়ে গেলেও সমস্যা নেই, নেটের প্রবলেম থাকলে আবার একটু জয়েন করা যায়, আবার রিকোয়েস্ট দিতে হয় না। তো আপনারা পরে রিকোয়েস্ট দিচ্ছেন মানে আপনারা আগে জয়েন করেন নাই। আর এমনিতেও সবার রেকর্ড থাকেই। একটা রিপোর্ট এমনিতেই জেনারেট করা যায় আমাদের অ্যাকাউন্ট থেকে। যে কে কখন ঢুকছে, কে কখন বের হইছে, কে কতক্ষণ ছিল। ঠিক আছে? সো লেট করে অনলাইন ক্লাস তো অনলাইন ক্লাস। আমরা তো অফলাইন ক্লাসে অনেক প্রস্তুতি নিয়ে আসতে হয়। অনলাইন ক্লাসে তো জয়েন একটা বাটন ক্লিক করলেই জয়েন হয়ে যায়। সেইটা করতেই আপনাদের বেশি সমস্যা। এর থেকে অফলাইন ক্লাসে আমি দেখি বেশি ইয়া থাকে। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিই আগে। পরে মনে থাকে না, লাস্টে তাড়াহুড়ো হয়ে যায়। আচ্ছা, ফারহা আহমেদ, দীপ্তি, দীপ্তি আছেন? দেখলাম তো আছেন, কই গেছেন? আবার কি? দীপ্তি আছে নাকি নাই? কথা বলে না কেন? তন্নি দেবনাথ আছেন, আচ্ছা। ইনায়েতুল্লাহ, মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান আছেন? কথা বলেন না কেন? আচ্ছা, মুশফিকুর রহমান আছেন? দেখলাম তো আছেন, কথা বলে না। আচ্ছা, মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান, সুফি ইফতেখার, আহমেদ মুসা, নাজমুস সাকিব, নাজমুস সাকিব নাই। অনিন্দ অথই, মুনিম শাহরিয়া, আচ্ছা দিছে। শরীফ আহমেদ, নাইমুর রহমান,
আব্দুল মহসিন, সাদমান আহমেদ, কাজী রুমায়েত, আলিনুর রেজা, অলিউল্লাহ, ফখরুল ইসলাম, মাধবী আক্তার, প্রমা দাস, তাসনুভা জাহান, নাজমুস সাদাত, অর্পণ, ইপসিতা, শাকিয়া আক্তার, সানাউল্লাহ তৌফিক, লাকিব বিন আলম, জুনায়েদ হোসেন, জোনায়েদ আরিফিন, সামিউল ইসলাম, ফারহান মুহিব, ফারহান হাসান, মেহবুব জামান, নাশাদ করিম, নাশাদ করিম আছেন? নাই, এত অ্যাবসেন্ট কেন? সরওয়ার আলম, চয়ন হলদার আছেন? নাই। এস এম ফখরুদ্দিন, রায়হানা জাকিয়া, তাজিম কবির, আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল ইরফান, আসাদুল্লাহ, তানভীর আহমেদ, আচ্ছা কথা বলেন না, তাহমিদ বিন আজাদ, মালিহা তাসনিম, শিহাবুর রহমান, শিহাবুর রহমান দেখলাম তো, রূপঙ্কর রায়, ফাহাদ আহমেদ, আবুল হাসনাত, মহিদুল ইসলাম, সামিয়া সাইফ, অয়ন কুমার, আসিয়া কবির। বলেন। আচ্ছা মিটিং মিটিং আছেন? ও আচ্ছা। হ্যাঁ দিছি, আপনারটা দিছি। আর কে জানি বললেন? কোথায় খুঁজে পাচ্ছি? ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে 11:30 পরে আমি আর আর অ্যালাউই করব না। অ্যাটেন্ডেন্স তো পরের হিসাব। আমি মানে ক্লাসে অ্যালাউ করব না আর। আপনারা পরে রেকর্ডিং দেখে নিন। আচ্ছা, আমরা কই ছিলাম? স্লাইডে ছিলাম। ওকে। সো আমরা হচ্ছে দেখলাম যে ক্যারেক্টার টাইপের অ্যারে কিভাবে ডিফাইন করব, বা মেইন কথা স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করে, ইনিশিয়ালাইজ করে, যেভাবে একটা ক্যারেক্টার টাইপের অ্যারে করে। জাস্ট ডিফারেন্সটা কি, যে লাস্ট ক্যারেক্টারটা আমাদের এরকম একটা নাল ক্যারেক্টার দিয়ে দিতে হয়, যাতে করে আমাদের লুপটা চালাতে সুবিধা হয়, বা হচ্ছে আমি এন্ড অফ দ্য স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, ওকে। সো এখানে দেখেন, এখানে একটা প্রোগ্রাম লেখা আছে। এখানে দেখছেন, এখন দেখেন স্ট্রিং এর প্রবলেম আমরা সলভ করতেছি, বাট ফাংশন ইউজ করে করতেছি। সো যেটা বললাম যে একটা হচ্ছে আরেকটার উপর ডিপেন্ডেন্ট, একটার মধ্যে আরেকটা টপিক থাকবেই, যেটা আলাদা করতে পারবেন না। ওকে। সো এখানে যেটা বলছে যে ফাংশন লিখতে বলছে একটা, টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্যারেক্টারস ইন এ স্ট্রিং, মানে একটা স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। ওকে। সো এটা কিভাবে করা যায়? আমাদের এটা লুপ চালাতে হবে, সোজা কথা। কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিতে হবে, এটা লুপ চালাতে হবে, কাউন্টের ভ্যালু এক এক করে বাড়বে, শেষ।
তাহলে আমরা লুপটা কত পর্যন্ত চালাবো? এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের নাল ক্যারেক্টারটা দরকার। স্ট্রিং এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে স্ট্রিং এর শেষ পর্যন্ত বোঝানোর জন্য অলওয়েজ হচ্ছে নাল ক্যারেক্টার পৌঁছেছে কিনা এই জিনিসটা জাস্ট এই করে বের করে। সো এখানে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সহজ হয় যদি আমরা একটা হোয়াইল লুপ চালাতে পারি, কারণ আমাদের হচ্ছে এখানে কন্ডিশনটাই ম্যাটার করতেছে যে আমরা নাল ক্যারেক্টারে পৌঁছেছি, মানে স্ট্রিং এর এন্ডে পৌঁছেছি নাকি পৌঁছাইনি, আর বাকি কিছু কিন্তু ম্যাটার করে না। সো শুধু শুধু আমরা একটা ফর লুপ কেন ডিক্লেয়ার করবো? আমরা হচ্ছে সরাসরি একটা ইন্টিজার কাউন্ট ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার ফাংশন। এটুকু তো ফাংশন, এটুকু তো আগের মতোই চিনতে পারছেন আশা করি। ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে একটা ইন্টিজার, কারণ হচ্ছে আমরা কাউন্টের ভ্যালুটা রিটার্ন করবো যে কয়টা ক্যারেক্টার। ফাংশনের নাম হচ্ছে স্ট্রিং লেন দিছে, আপনি আপনার মতো নাম দেন। যদি না কোশ্চেনে কিছু বলা থাকে আপনি আপনার মতো নাম ইউজ করতে পারেন। আর প্যারামিটার বা আর্গুমেন্টসে কি করতেছে, ওই অ্যারেটা নিচ্ছে, যে অ্যারেটা হচ্ছে যে আমার দরকার। আগের ক্ষেত্রে চিন্তা করে দেখেন, আগের ক্ষেত্রে আমরা ফাংশনে যতগুলো প্রবলেম এরকম দেখলাম সবগুলোর ক্ষেত্রে ইন্টিজার এন একটা পাস করা থাকে, যেটা কিনা অ্যারের সাইজ। বাট স্ট্রিং এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যদি সাইজ নাও জানেন বা সাইজটা যদি পাস নাও করেন তাও আসলে খুব একটা সমস্যা হয় না, কারণ আমরা তো জানি যে এন্ড অফ দ্য স্ট্রিং কোনটা। ওকে, সো আমরা হচ্ছে এখানে ওই ক্যারেক্টার টাইপের অ্যারেটাকে পাঠালাম। এরপর হচ্ছে আমরা ইন্টিজার কাউন্ট ইকুয়াল টু 0 লিখতেছি, ওয়াইল স্ট্রিং কাউন্ট নট ইকুয়াল 0। আচ্ছা, এখানে কাউন্ট কেন দিচ্ছে? কারণ এটা তো 0 থেকে আমি শুরু করতেছি, তাই না? তো এখানে অ্যাকচুয়ালি 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা দিয়ে প্রথমে শুরু হবে, যে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা যদি নাল ক্যারেক্টার না হয় তাহলে তুমি পরের কাজটা করো। পরের কাজটা কি? কাউন্টের ভ্যালু 1 বাড়াও, তারপর আবার ঘুরবে, কাউন্টের ভ্যালু এখন 1 হবে, তারপরে পরের ক্যারেক্টারটা চেক করছে নাল ক্যারেক্টার কিনা। মেইন কথা, যতক্ষণ না নাল ক্যারেক্টার আসতেছে আমি কাউন্টের ভ্যালু এক এক করে বাড়াচ্ছি। এটাই তো অ্যাকচুয়ালি আমার স্ট্রিং এর কয়টা ক্যারেক্টার আছে সেটা বের করে দিবে। সো লুপ থেকে যখন বের হলাম, যেহেতু ব্র্যাকেট ইউজ করে নাই তার মানে শুধু এই লাইনটা অ্যাকচুয়ালি লুপের মধ্যে আছে, ওয়াইলের ভিতরে আছে। ঠিক আছে, তারপর হচ্ছে লুপ থেকে বের হওয়ার পর আমি কাউন্টের ভ্যালুটা রিটার্ন করে দিলাম। এখন আসেন মেইনে কি করছি? মেইনে হচ্ছে যে আমি 3টা অ্যারে ডিক্লেয়ার করছি, 1 2 3টা অ্যারে ডিক্লেয়ার করছি। 3টা অ্যারের মধ্যে হচ্ছে একটার মধ্যে এক এক টাইপের জিনিস রাখছি। আচ্ছা, তারপর আমি হচ্ছে এখন একটা একটা করে অ্যারের জন্য ফাংশনটাকে কল করব। সো এখানে দেখেন ফাংশনটাকে কল করলে কি আসবে, আমাকে একটা নাম্বার রিটার্ন করবে, সেটা হচ্ছে ওর ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার আছে ওটাতে। সো আমরা একটা প্রিন্টএফ এর মধ্যে অ্যাকচুয়ালি এটা প্রিন্ট করে ফেলতে পারি। ধরেন %d %d এই প্রথম %d এর বদলে আমরা কি করব, ওই ফাংশনটাকে কল করব। মানে এই যে স্ট্রিং লেন্থ ফাংশনটাকে কল করলাম, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এই প্রথম অ্যারেটাকে পাস করে দিলাম। তাহলে এই জায়গাতে প্রথম %d তে, বা এখানে %i লিখছি, আমরা d লিখবো, প্রথম %d তে হচ্ছে আমার প্রথম অ্যারেটার কয়টা ক্যারেক্টার আছে সেটা আমাকে বের করে দেখাবে। তারপর আবার %d, তারপর হচ্ছে এখানে পরে আবার কল করলাম স্ট্রিং লেন word2। এটা গত ক্লাসে দেখাইছি যে এরকম সরাসরি ভ্যারিয়েবল যেগুলো ফাংশন রিটার্ন করে সেই জায়গাতে সরাসরি ফাংশনটা এই প্রিন্টএফ এর মধ্যে কল করে ফেলা যায়, আলাদা করে ভ্যারিয়েবল নিয়ে রেখে আবার প্রিন্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, আর পরেরটা হচ্ছে word3 দিয়ে পাস করে দিলাম। এটা আমরা চাইলে রান করেও দেখতে পারি। এই যে 5 2 3 1 2 3 4 5 1 2 1 2 3, ঠিক আছে, মানে 3টার সাইজ আপনাকে প্রিন্ট করেছে। আপনি এখানে আপনার মতো করে লিখতে পারেন। এখানে চাইলে কিছু টেক্সট অ্যাড করা যায়, যে ফার্স্ট অ্যারেস হ্যাজ এত ক্যারেক্টার বা সেকেন্ড অ্যারেস এত, করে আপনার ইচ্ছা এটা। আচ্ছা, এই হচ্ছে যে আমরা চাইলে এটা ফর লুপ দিয়েও করতে পারতাম, আর একটা ভ্যারিয়েবল এক্সট্রা লাগতো আর কি, আই এর ভ্যালু। হ্যাঁ, বা আইটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি। হ্যাঁ বলেন। এটা হচ্ছে একটা অ্যারে নিচ্ছি না আমরা, হচ্ছে এই ফাংশনটার মধ্যে একটা অ্যারে পাস করতেছে। অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, অ্যারে যেভাবে ডিক্লেয়ার করে সেটা এখানে লিখতে হবে। ক্যারেক্টার হচ্ছে যে ওর ডেটা টাইপ, স্ট্রিং হচ্ছে ওর নাম। এখানে আপনি এস দিলেও সমস্যা নেই, এটা তো নাম, নাম যে কোনো কিছু দেওয়া যায়, অ্যারের নাম। তারপর হচ্ছে আমাদের একটা থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাতে হয় যে এটা একটা অ্যারে। থার্ড ব্র্যাকেট না দিলে তো অ্যাকচুয়ালি বোঝে না। এই যেটা হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা বুঝিয়েছে যেটা হচ্ছে একটা অ্যারে। দ্যাটস ইট। মানে এখানে আমরা নর্মালি প্যারামিটারের মধ্যে কি লিখি, নর্মালি প্যারামিটারের মধ্যে এটা তো ফর্মাল প্যারামিটার বা ফর্মাল আর্গুমেন্টস। ফর্মালি আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে আমাকে যা লিখতে হয় সেটাই আসলে এখানে লিখতে হয়। যেরকম ইন্ট এন বা ইন্ট এ, ফ্লোট বি, এরকম লিখতে হয়। মানে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমার যা লেখা প্রয়োজন। তাহলে যেহেতু আমি অ্যারে পাস করতেছি, সো আমার একটা অ্যারেকে ডিক্লেয়ার করার জন্য যেটা লিখতে হয় সেটাই হচ্ছে এটার ভিতরে লিখবো, যে ডেটা টাইপ, একটা অ্যারের নেম, থার্ড ব্র্যাকেট, শেষ। এখানে হচ্ছে সাইজটা মেনশন করতে হয় না। ঠিক আছে, এই তো। এরপর এটা আপনি আপনার মতো মডিফাই করে ফেলতে পারেন। আর এখানে ফর লুপও ইউজ করা যায়, একই কথা, আই দিয়ে কাজ করে ফেলা যাবে। এটা গেল হচ্ছে আমরা একটা স্ট্রিং এর কয়টা ক্যারেক্টার আছে সেটা কাউন্ট করলাম।
এরপর আরেকটা প্রবলেম দেখেন, এগুলো হচ্ছে বেসিক টাইপের প্রবলেমগুলো, যে আমরা একটা স্ট্রিং এর ক্যারেক্টার কাউন্ট করব বা কনক্যাট করব বা হচ্ছে কপি করব একটা থেকে আরেকটাতে, এই টাইপের প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে কাউন্ট দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স ইন এ স্ট্রিং। ও সরি, এটা তো আমি দেখলামই। আচ্ছা, ওইটারই একটা মডিফাইড ভার্সন দেওয়া আছে। ওটা কি করছে? কিছুই না। এখানে একটা কনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে। আমরা জানি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কি জিনিস। কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে যেটা ভ্যালু হচ্ছে চেঞ্জ করা যায় না। এটার অ্যাকচুয়ালি কোনো দরকার ছিল না। হ্যাঁ, মানে যেহেতু অ্যারেগুলো তার কোনো চেঞ্জ হচ্ছে না, সেজন্য বলছে যে এটাকে আপনারা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে রাখতে পারেন। রাখলাম, রাখলেই কি না রাখলেই, এটার কোনো স্পেশাল ইউজ এটার নাই। হ্যাঁ, জাস্ট দেখাইছে আরকি। হ্যাঁ, এমনিতেও চেঞ্জ হবে না। এটা তো কোনো ইনপুট না। এটা তো আমি আগে থেকে ডিফাইন করে দিচ্ছি। সো এটা আমার কনস্ট্যান্ট রাখার কোনো দরকারই নেই। আর ফার্দার আমি এটাকে ইউজও করতেছি না। জাস্ট দেখাইছে আরকি যেরকম করা যায়। ভ্যারিয়েবলের মতো অ্যারেকেও এরকম কনস্ট্যান্ট রাখা যায় আরকি। এটাই। আচ্ছা, এরপর হচ্ছে আপনার আচ্ছা ইনিশিয়ালাইজেশন নিয়ে একটু জিনিস দেখাইছে। যে ক্যারেক্টার স্ট্রিং বা মেইন কথা স্ট্রিং কিভাবে ইনিশিয়ালাইজ করা যায়। একটা ওয়ে তো আমরা দেখলামই, সেটা হচ্ছে এইটা। এটা আমরা আগেই দেখে ফেলছি। যে নরমালি একটা অ্যারেকে যেভাবে ইনিশিয়ালাইজ করা যায়। এটা হচ্ছে একটা ওয়ে। আরো ওয়ে আছে, আচ্ছা আমি এটা ইয়েতেই দেখাই। একটা তো হচ্ছে আপনার একটু আগে যেটা দেখলাম, ধরেন ক্যারেক্টার অ্যারে, এখানে সরাসরি ইনিশিয়ালাইজ করে দিলাম। বি সি ডি নাল ক্যারেক্টার শেষ। আরেকটা ওয়ে হচ্ছে ইনিশিয়ালাইজেশন করার, আপনি ডাবল কোটেশনের মধ্যে সরাসরি লিখে দিতে পারবেন এভাবে। তখন আর নাল ক্যারেক্টার দিতে হয় না। অটোমেটিক্যালি নাল ক্যারেক্টার লাস্টে অ্যাপেন্ড হয়ে যায়। সো ডাবল কোটেশনের মধ্যে অন্য কোনো কিছু ছাড়া শুধু আমি যদি কিছু লেটারকে রেখে দেই বা কিছু অ্যালফাবেট বা যেকোনো ক্যারেক্টারকে রেখে দেই, তাহলেই হচ্ছে ওটা আমার একটা ক্যারেক্টার টাইপের অ্যারে হিসেবে ডিফাইন হয়ে যায় বা ইনিশিয়ালাইজ হয়ে যায়। এটা একটা ওয়ে। আবার এভাবেও লেখা যায়। কি করলাম? ১ম এ একটা কোটেশন দিয়ে কোটেশন শেষ করলাম। আর তারপরেই আমি কোনো স্পেস বা অন্য কোনো কিছু ইউজ করি নাই। আবার আরেকটা কোটেশন শুরু করছি, আরেকটা ওয়ার্ড লিখছি, আবার কোটেশন শেষ করছি। এইটা ইকুইভ্যালেন্ট টু এইটা। এটা লেখা যে কথা, এটা লেখা একই কথা। সেম জিনিস। হ্যাঁ? সো এরকম আমি চাইলে এরকম কোটেশন বাই কোটেশনও আলাদা করে লিখতে পারি। এটা অ্যাকচুয়ালি কম্পাইলার একইভাবেই পড়বে। এটা যেটা সুবিধা সেটা হচ্ছে যে আমি ওয়ার্ডগুলোকে দেখে বুঝতে পারবো যে হ্যালো একটা ওয়ার্ড, ওয়ার্ল্ড একটা ওয়ার্ড। জাস্ট ওয়ার্ডগুলোকে আলাদা করা। মানে আমার রিডেবিলিটির জন্য আর কিছু না। ঠিক আছে? আচ্ছা। আরো ওয়ে আছে, দাঁড়ান আমি স্লাইড থেকেই দেখাই। এটা তো দেখলামই। এটা? এটার ক্ষেত্রে কম্পাইলার অটোমেটিক্যালি হচ্ছে ডাবল কোটেশন যেখানে শেষ হয় তার আগে হচ্ছে নাল ক্যারেক্টার অ্যাপেন্ড করে নেয়। তাহলে হ্যাঁ, নাল ক্যারেক্টার দিয়ে দিবেন। যে নট ইকুয়াল নাল ক্যারেক্টার, নাল ক্যারেক্টার ১ পর্যন্ত চলবে। হুম। দেন হচ্ছে আমরা এই যে এখানে কি করছে, এটা একটা এম্পটি অ্যারে ডিক্লেয়ার করছে। এটাও করে রাখা যায়, কোনো সমস্যা নেই। ধরেন আমরা হচ্ছে এখনই কোনো ভ্যালু দিতে চাচ্ছি না। সো সেই ক্ষেত্রে এরকম একটা এম্পটি স্ট্রিংও রেখে দেওয়া যায়। জাস্ট কোটেশন দিয়ে রেখে দিবেন। ভিতরে কিছু নেই। আচ্ছা। আর যদি ধরেন একটা অনেক বড় লং একটা স্ট্রিং হচ্ছে আপনার সেভারাল লাইন জুড়ে লিখতে হচ্ছে, তখন হচ্ছে যেটা সমস্যা হয় আমাদের পড়তে অসুবিধা হয়। মানে এটা কম্পাইলারের সমস্যা না। এটা হচ্ছে যে আপনি এরকম পাশাপাশি যদি এটা লিখে যান কোনো সমস্যা নেই। বাট আমরা হচ্ছে অনেক সময় দেখে বুঝতে পারি না। আমাদের রিড করতে সমস্যা হয় কোডটা দেখে। তো তখন কি করা যায়? এখানে একটা আপনি যদি নরমালি এন্টার দেন, ধরেন এখানে আপনি স্ট্রিং লিখতেছেন, লিখলেন। এখানে সাথে একটা এন্টার দিলেন। দিয়ে আবার এখানে চলে আসলেন। ওইটা আপনাকে অ্যালাও করবে না। নিউ লাইন থাকতে পারবে না। ঠিক আছে? এটার মাঝখানে নিউ লাইন থাকবে না। যদিও নিউ লাইন একটা ক্যারেক্টার, নিউ লাইন থাকতে পারবে না। ঠিক আছে? সো এই কারণে হচ্ছে আমরা যে নিউ লাইনটাকে অমিট করতেছি, অ্যাকচুয়ালি এটা নিউ লাইন না সেটা বোঝানোর জন্য কি করতে হবে? আরেকটা ডাবল স্ল্যাশ দিতে হয় আরকি। সেটার বদলে জাস্ট একটা স্ল্যাশ দিতে হবে। একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। ব্যাকস্ল্যাশ একটা ইউজ করলে তারপরে হচ্ছে আপনি পরের লাইনে এটা কন্টিনিউ করতে পারবেন। তাহলে অ্যাজ ইফ কি হবে? অ্যাজ ইফ হচ্ছে জিনিসটা দেখতে এরকম। এই যে এরকম। এরকম অ্যাকচুয়ালি ছিল। সো আমার রিডেবিলিটির জন্য আমি যাতে বুঝতে পারি সেজন্য হচ্ছে আমি এভাবে এটাকে লিখলাম। আচ্ছা? সো এই সাইন মানে কিন্তু এইটা না যে এটার মধ্যে এই ক্যারেক্টার এটাও একটা ক্যারেক্টার হিসেবে এখানে এড হয়ে গেছে না। ওটা হচ্ছে আমার কমান্ডের পার্ট। যে আমি হচ্ছে এটাকে আলাদা হিসেবে দেখতে চাচ্ছি। সেজন্য আমি ব্যাকস্ল্যাশটা ইউজ করছি। মানে এখানে কোনো নিউ লাইন নেই। আমি সিম্পলি হচ্ছে ব্যাকস্ল্যাশ দিচ্ছি। আচ্ছা। আর আরেকটা তো বললামই।
যে অ্যাডজাসেন্ট স্ট্রিংস আর কনকেটেনেটেড, তার মানে হচ্ছে অ্যাডজাসেন্ট স্ট্রিং মানে যেখানে একটা শুরু করলাম শেষ করলাম, পাশে আরেকটা শুরু করলাম শেষ করলাম, এগুলো হচ্ছে কনকেটেনেটেড অবস্থায় থাকে। এই তো যেমন প্রিন্টএফ, এটার ভিতরে কি করছে, প্রোগ্রামিং কথাটাকে একটা কোটেশনের মধ্যে লিখছে, ইন সি ইজ ফান এটাকে আরেকটা কোটেশনের মধ্যে লিখছে। নিউ লাইন থাকতে পারে, মানে ব্যাকস্ল্যাশ থাকতে পারে, ব্যাকস্ল্যাশ এনটাকে অ্যাকচুয়ালি এখানে ভয়েড করা হয়েছে বা নাল করা হয়েছে। আমরা তো এটা মনে এসকেপ সিকোয়েন্স পড়েই আসছি, ব্যাকস্ল্যাশ এর আগে হচ্ছে আরেকটা ব্যাকস্ল্যাশ দিলে হচ্ছে ওটা নাল হয়ে যায় বা ভয়েড হয়ে যায়। ওকে, সো এই জিনিসটা জাস্ট একটা লাইনে আপনাকে দেখাবে, প্রোগ্রামিং ইন সি ইজ ফান। হ্যাঁ, তো কোটেশন আলাদা বলে তার মাঝখানে অন্য কোনো কিছু আসবে না, স্পেসও আসবে না, নিউ লাইন আসবে না, কিছুই আসবে না। যেটা আপনি দিবেন, যেটা দিয়ে শেষ করছেন ওখানে শেষ হবে, আবার যেটা দিয়ে শুরু করছেন সেটা দিয়ে শুরু হবে। আচ্ছা, আচ্ছা এখানে যেটা বুঝাইছে যে দুটার মধ্যে ডিফারেন্স কি, ধরেন এক্স এটাকে আমরা একটা স্ট্রিং বলতে পারি কারণ এর মধ্যে ক্যারেক্টার আছে, যার মধ্যে ক্যারেক্টার আছে সেটাই হচ্ছে একটা স্ট্রিং, সেটা একটা থাকুক মাল্টিপল থাকুক ডাজন্ট ম্যাটার। সো দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যখন আমরা ক্যারেক্টার বুঝাই তখন হচ্ছে একটা কোটেশন ইউজ করি, আর যখন স্ট্রিং বুঝাই তখন ডাবল কোটেশন ইউজ করি। এটাই হচ্ছে স্ট্রিং ভার্সেস ক্যারেক্টার আর কি বুঝাইছে। সো আপনি যখন শুধু এক্স বলেন এই যে এরকম একটা কোটেশন দিয়ে, এটার মানে বুঝায় যে এটা শুধুমাত্র একটা ক্যারেক্টার, হ্যাঁ জাস্ট একটা ক্যারেক্টার আছে এখানে। আর যখন আপনি ডাবল কোটেশন দেন এটার মানে বুঝায় এর মধ্যে দুইটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে এক্স নিজে আর একটা হচ্ছে ওই যে নাল ক্যারেক্টার যেটা, কারণ এভাবে দিলে অটোমেটিক্যালি হচ্ছে ওই নাল ক্যারেক্টারটা অ্যাপেন্ড হয়ে যায়। শুধুমাত্র যখন নিজে থেকে ইনিশিয়ালাইজ করবেন তখন আপনাকে ম্যানুয়ালি এটা বলে দিতে হয়। সো এখানে হচ্ছে প্রিন্ট করে আর কি দেখাইছে কিছু স্ট্রিং আর কি প্রিন্ট করছে, আমরা স্ট্রিং প্রিন্ট, হ্যাঁ আচ্ছা নাল ক্যারেক্টারটা আপনি শুধুমাত্র ইউজ করবেন এইভাবে যখন ইনিশিয়ালাইজ করবেন তখন, যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আদারওয়াইজ আর কোথাও আপনাকে নাল ক্যারেক্টার আলাদা করে লিখতে হবে না, যেমন এখানে লেখা নেই। হ্যাঁ, 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 তাহলে কম্পাইলার অটোমেটিক্যালি ওটা অ্যাপেন্ড করে নিবে, আপনার কোটেশন ডাবল কোটেশন যেখানে শেষ হচ্ছে ওখানে এমনিতেই অ্যাপেন্ড করে নিবে, শুধুমাত্র এইটার ক্ষেত্রে করবে না, সো এটার ক্ষেত্রে আপনাকে করে নিতে হবে। আচ্ছা, কইছিলাম এখানে। সো এখানে হচ্ছে কিছু লাইন আমরা প্রিন্ট করতেছি এসকেপ ক্যারেক্টার সহ। হ্যাঁ, এসকেপ ক্যারেক্টার যেমন আমরা স্ল্যাশ এ মানে কি অ্যালার্ম একটা বিপ বা এরকম একটা সাউন্ড হয় আর কি এটা রান করলে। তারপর হচ্ছে স্ল্যাশ টি মানে হচ্ছে ট্যাব ৪ টা করে স্পেস আসে। আর আমি যদি বুঝাতে চাই স্ল্যাশ টিটা কোনো কমান্ড না, এটাই আমি লিখতে চাচ্ছি, তখন হচ্ছে ওটার সামনে আরেকটা স্ল্যাশ দিতে হয়। ঠিক আছে? এই তো। তারপরে ধরেন অনেক সময় আমাদের কোটেশনও প্রিন্ট করার দরকার হতে পারে। এগুলো হচ্ছে আইসিএস এ পড়ানোর কথা। এগুলো অনেক আগের জিনিস। যে কোটেশনই হচ্ছে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। সো তখন কি করতে হয়? তার সামনে একটা এসকেপ সিকোয়েন্স বা একটা এসকেপ ক্যারেক্টার দিয়ে দিতে হয়। মানে ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হয় শেষ। ঠিক আছে? তো এগুলো আর কি সিম্পল জিনিস। এগুলো অ্যাকচুয়ালি আগের জিনিস দিয়ে দিছে। হ্যাঁ, বলেন। সেটা তো ব্যাকস্ল্যাশ টি। ব্যাকস্ল্যাশ টি মানে হচ্ছে ৪ টা স্পেস। এইটাই। হ্যাঁ, এই ২ টা। ২ বার দিবেন ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ টি। হুম, আচ্ছা। সো এখানে হচ্ছে আহ আচ্ছা আরেকটা ভাবে হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি। সেটা হচ্ছে ধরেন আমরা যখন যেকোনো একটা টাইপের অ্যারে নিব, সেটা যেই টাইপেরই অ্যারে হোক, আমাকে কিন্তু ফর লুপ ছাড়া কিন্তু আমাকে প্রিন্ট করতে দিবে না। ঠিক আছে? অ্যারেকে কিন্তু সরাসরি প্রিন্ট করা যায় না। আমাকে একটা ফর লুপের হেল্প নিতে হবে। বাট স্ট্রিং এর ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে %s নামে একটা ফরম্যাট স্পেসিফায়ার আছে। এটা ইউজ করে সরাসরি প্রিন্ট করতে পারেন। যেমন ধরেন আপনি লিখলেন, আচ্ছা এখানে এটার দরকার নেই। হ্যালো। এখন আপনি এটাকে প্রিন্ট করতে চাচ্ছেন। ফর লুপ দিয়ে তো অবশ্যই প্রিন্ট করা যাবে, ফর লুপ ছাড়াও প্রিন্ট করা যাবে। এখানে লিখবেন %s আর এখানে হচ্ছে অ্যারের নামটা দিয়ে দিবেন। ঠিক আছে? এভাবে প্রিন্ট করা যায় ভ্যারিয়েবলের মতো করে। স্ট্রিংকে এভাবে প্রিন্ট করা যায়। আচ্ছা। কিন্তু স্ক্যান করার সময় যেহেতু প্রিন্ট করা যায় তার মানে স্ক্যানও করা যাবে % দিয়ে, যেহেতু এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার। বাট ওইটা করার সময় একটু ব্যাপার আছে যখন আপনি স্ক্যানএফটা ইউজ করবেন। হ্যাঁ, এভাবে লিখলে স্ক্যান হবে অ্যান্ড কিছু কিছু কম্পাইলার সাকসেসফুলি স্ক্যান করতে পারবে। কিন্তু আপনার সমস্যা হয় হচ্ছে যে আপনি যদি ওদেরকে ইয়াটা না বলেন, কম্পাইলারকে যদি না বলে দেন যে আপনি কয়টা ক্যারেক্টার অ্যাকচুয়ালি রিড করবেন।
হ্যাঁ, যেহেতু আমরা স্ক্যানএফ এ তো অ্যাকচুয়ালি নরমালি বলি না। তো কিভাবে বুঝে যখন ও একটা নাম্বার পাচ্ছে, তখন ওটাকে রিড করে ফেলতেছে। বাট ক্যারেক্টার তো একটা ভার্সেটাইল জিনিস। নাম্বার তো হচ্ছে শুধু নাম্বার। বাট ক্যারেক্টারের মধ্যে তো অনেক কিছু আছে। বা স্ট্রিংস, বিশেষ করে স্ট্রিং এর কথা বলতেছি। স্ট্রিং এর মধ্যে তো অনেক কিছু আছে। বা ক্যারেক্টার ধরেন একটা ক্যারেক্টার। কিন্তু স্ট্রিং এর মধ্যে মাল্টিপল জিনিস আছে। সো এই কারণে অনেক সময় হচ্ছে কম্পাইলার এই হিসাবটা উল্টাপাল্টা করে ফেলে, অথবা হচ্ছে ওর যতগুলো ক্যারেক্টার রিড করার কথা তার থেকে কম রিড করে বা বেশি রিড করে, বা মেইন কথা কোনো একটা সমস্যা হয়। সো এই জন্য এইটা যখন আপনি স্ক্যানএফ দিয়ে যখন কোনো স্ট্রিংকে রিড করবেন, অবশ্যই আপনি বলে দিবেন যে আপনি কয়টা ক্যারেক্টার রিড করতে চাচ্ছেন। নরমালি এটা হচ্ছে ইন্ডেক্স হিসাব করে আরকি, বুঝছেন? যেমন ধরেন এখানে আমার ৮১ টা ক্যারেক্টার আছে। দ্যাট মিনস আমার ইন্ডেক্স যাবে ৮০ পর্যন্ত। সো এখানে স্ক্যানএফ এর ভিতরে আমাকে বলে দিতে হবে যে ৮০ তারপরে এস। পারসেন্ট ৮০ এস। মানে পার্সেন্টেজ এর মাঝখানে ওই নাম্বারটা বসায় দিতে হবে। তাহলে এটা হচ্ছে একটা সেফার ভার্সন। এটাতে কোনো সমস্যা হয় না। তখন স্ক্যানএফ নরমালি হচ্ছে একটা স্ট্রিংকে রিড করে নিতে পারে। স্ট্রিংকে রিড করার অনেকগুলো ওয়ে আছে। একটা তো বললামই যে এটা একটা, আরেকটা হচ্ছে আমরা নরমালি অ্যারে যেভাবে স্ক্যান করি। একটা ফর লুপ চালায় বা একটা হোয়াইল লুপ চালায়, একটা একটা করে এলিমেন্টকে ইনসার্ট করা। ওইভাবেও করা যাবে। বা এভাবে করলে এক লাইনে আরকি হয়ে যাবে। আরো আরো ইয়ে আছে আপনার গেটস যে একটা ফাংশন আছে। ওইটা দিয়েও করা যায়। এখানে কি ওইটা আছে নাকি আমি দেখি একটু। না, এখানে মনে হয় দেওয়া নেই ওটা। আমি হচ্ছে এখানে সার্চ দিয়ে দেখাই। এই যে এই ফাংশনটা দিয়ে আপনি রিড করতে পারেন। ধরেন এন্টার স্ট্রিং আপনি বললেন গেটস, এটার ভিতরে হচ্ছে আপনি ওই অ্যারেটার নাম লিখে দিবেন, অ্যারেটাকে পাস করে দিবেন। তাহলে যখনই এই ফাংশনটা কল হবে, দ্যাট মিনস হচ্ছে আপনার কনসোলে যেটা লেখা আছে সেই অনুযায়ী হচ্ছে এটা রিড করবে। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে বলতে হয় না, আপনাকে সাইজটা বলতে হয়। যেমন স্ক্যানএফ দিয়ে রিড করলে আপনাকে বলে দিতে হয় যে এতগুলা ক্যারেক্টার রিড করো, বা ওইটা সেফার ভার্সন। বাট এটার ক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু বলতে হয় না, সরাসরি গেটস লিখে আপনি হচ্ছে এখানে যে কোনো স্ট্রিংকে রিড করতে পারবেন। এখানে খালি কি নাম দিবেন যে আপনি ওই স্ট্রিংটাকে কোথায় স্টোর করতেছেন। ইউজার যখন ইনপুট দিবে এটা দিয়ে রিড হয়ে যাবে। বলেন। একই হ্যাঁ, এফ গেটস দিয়েও একই কাজ করা যায়। ২ টার যেকোনো একটা করলেই হবে। এফ গেটস দিয়ে আমরা ফাইল থেকেও রিড করতে পারি। এবার গেটস দিয়ে শুধুমাত্র কনসোল থেকে রিড করা যায়। আর এফ গেটস দিয়ে ২ টা থেকে রিড করা যায়। ঠিক আছে? আচ্ছা। সো গেটস দিয়ে নরমালি দেখবেন যে বেশিরভাগ সময় রিড করা হচ্ছে। আমরা যে প্রবলেম গুলো দেখব বা যখন সলভ করাবো আমি হয়তোবা গেটসটাই ইউজ করব। আচ্ছা। এটা গেল ইনপুট নেওয়া। এখন হচ্ছে আমরা একটু প্রবলেমে চলে আসি। যেমন এখানে যেটা করছে সেটা হচ্ছে এখানে ২ টা স্ট্রিংকে কনক্যাট করা হয়েছে। কনক্যাট মানে হচ্ছে জোড়া লাগানো। ২ টা স্ট্রিং নেওয়া হয়েছে। একটা হচ্ছে এই যে S1, একটা হচ্ছে S2। এরপর হচ্ছে ২ টাকে কনক্যাট করে ৩ নাম্বার আরেকটা অ্যারের মধ্যে বা আরেকটা স্ট্রিং এর মধ্যে রেখে দিছে। ঠিক আছে? এখন এই কাজটা হচ্ছে, একটা কাজ তো হচ্ছে যে আপনার ধরেন বিল্ট ইন ফাংশন দিয়ে করা যায়। এগুলো করার জন্য স্ট্রিং এর প্রত্যেকটা অপারেশনের জন্য একটা করে বিল্ট ইন ফাংশন আছে। আপনাদের হচ্ছে ২ টাই শিখতে হবে। বিল্ট ইন ফাংশন ইউজ করা শিখতে হবে, আপনার হচ্ছে ম্যানুয়ালি করাও শিখতে হবে। কারণ ২ টাইপের কোয়েশ্চেনই থাকবে। যখন আপনাকে রাইট এ প্রোগ্রাম টাইপের জিনিস দিবেন স্ট্রিং থেকে, তখন হচ্ছে দেখবেন যে আপনাকে মানা করে দিবে। বলে দিবে যে এখানে কোন ধরনের বিল্ট ইন ফাংশন ইউজ করা যাবে না। তখন আপনাকে ম্যানুয়ালি ওই কাজটা করতে হবে। আর যখন আপনাকে স্ট্রিং থেকে আউটপুট বের করতে দিবে, তখন হচ্ছে ওরা ওই ইয়াগুলো ইউজ করবে। কোয়েশ্চেন হচ্ছে যে আপনার এই বিল্ট ইন ফাংশন গুলো ইউজ করা থাকবে। সো আপনি যদি বিল্ট ইন ফাংশনের ইউজ নাই জানেন, তাহলে তো আপনি আউটপুটটা বের করতে পারবেন না। সো এই কারণে হচ্ছে ২ টাই অ্যাকচুয়ালি জানতে হবে। সো এখানে যেটা করছে, এখানে অ্যাকচুয়ালি আপনার আ এটা ম্যানুয়ালি করছে। হ্যাঁ, ম্যানুয়ালি করছে। হ্যাঁ? কনক্যাট আমরা বিল্ট ইন ফাংশন একটু পরে যাচ্ছি। কনক্যাট অ্যাকচুয়ালি না, ওটার নাম অন্য ইয়া। বাট এখানে হচ্ছে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে ম্যানুয়ালি ২ টা অ্যারেকে কনক্যাট করব বা ম্যানুয়ালি ২ টা স্ট্রিংকে জোড়া লাগাবো। জোড়া লাগায় ৩ নাম্বার আরেকটা অ্যারের মধ্যে বা আরেকটা স্ট্রিং এর মধ্যে রেখে দিব। ওকে ফাইন। তাহলে আমরা মেইন থেকে শুরু করি। কনস্ট্যান্ট লেখার দরকার নেই। ২ টা অ্যারে নিলাম। ৩ টা অ্যারে অ্যাকচুয়ালি নিলাম। ২ টা অ্যারে হচ্ছে যে আমার, যেখানে আমি সরাসরি ইনপুট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্যানএফ দিয়ে ওটা নিতে পারেন। অথবা ওই যে গেটস দিয়েও নিতে পারেন। নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি ৩ নাম্বার অ্যারেটা শুধুমাত্র ডিক্লেয়ার করে রেখে দিলাম।
যখন ডিক্লেয়ার করবেন তখন হচ্ছে সাইজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এখানে মাত্র 20 দিছে, আমরা হচ্ছে 100 200 বা আরো বেশি দিতে পারি, যাতে করে আমরা হচ্ছে একটু বড় অ্যারে বা বড় স্ট্রিং নিয়ে কাজ করতে পারি। কোনটা? সাইজটা এখানে হচ্ছে মানে র্যান্ডমলি দিছে, যেহেতু দুইটা ওয়ার্ডই খুব ছোট ওয়ার্ড, এই কারণে 20 ধরে নিছে। আপনারা এটা বড় লিখতে পারেন, সমস্যা নেই। আর কোয়েশ্চেনে নরমালি বলাই থাকে, যে অ্যারেটা ডিক্লেয়ার করতে বলে বা যে স্ট্রিং ডিক্লেয়ার করতে বলে নরমালি সাইজ বলা থাকে। আর সাইজ বড় বলা না থাকলে আপনি একটু বেশি সাইজ দিবেন, 100 200 বা আরো বেশি নিতে পারেন, 1000 ও নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তো এরপর হচ্ছে কি করছে, কনক্যাট নামে একটা ফাংশনকে কল করছে। কনক্যাট নামে ফাংশন কল করার পরে, এটা কোনো বিল্ট ইন ফাংশন না, কনক্যাট কিন্তু কোনো বিল্ট ইন ফাংশন না, এটা হচ্ছে আমাদের একটা ইউজার ডিফাইন ফাংশন। কিভাবে বুঝলাম? এই যে উপরে লেখা আছে, উপরে হচ্ছে কি লেখা আছে, এটাকে কি বলে? প্রোটোটাইপ বলে। প্রোটোটাইপটা উপরে লেখা আছে যে ভয়েড টাইপের একটা ফাংশনের নাম হচ্ছে কনক্যাট। এটার মধ্যে কি কি নিচ্ছে? তিনটা অ্যারেকে বা তিনটা স্ট্রিংকে ইনপুট হিসেবে নিচ্ছে। এই যে ক্যারেক্টার রেজাল্ট, কনস্ট লেখার দরকার নেই কোনো, ক্যারেক্টার স্ট্রিং 1 ক্যারেক্টার স্ট্রিং 2। সো তিনটা অ্যারেকে বা তিনটা স্ট্রিংকেও ইনপুট হিসেবে নিচ্ছে। তাহলে আমি যখন কনক্যাট ফাংশনটাকে কল করবো, আমাকে কি করতে হবে? তিনটা ইনপুটকে দিয়ে দিতে হবে, s3 s1 s2, বাস। তারপর ওটা যেহেতু ভয়েড, তার মানে হচ্ছে যে আমাকে কি করতে হবে, ওখানে হচ্ছে যে আপনার কিছু তো রিটার্ন করতেছে না, দ্যাট মিনস আমাকে এখানে আলাদা করে জিনিসটা প্রিন্ট করতে হবে। কনক্যাট ফাংশনের ভিতরে কি হবে ওটা তো আমি পরে দেখাবো একটু, মানে ওটা পরে স্লাইডে আছে। কিন্তু ওখান থেকে কাজ হয়ে আসার পরে কি হবে, যে s3 এর মধ্যে আমার দুইটা ইয়েই চলে আসবে, s3 এর মধ্যে হচ্ছে আমার দুইটা অ্যাড হয়ে বা কনক্যাট হয়ে হচ্ছে রেজাল্টটা চলে আসবে। তাহলে আমি জাস্ট সিম্পলি এখানে %s দিয়ে s3টাকে প্রিন্ট করে দিতে পারি, বা হ্যাঁ এটা দিয়ে প্রিন্ট করে দিতে পারি। আচ্ছা, এখন আসেন ওই ফাংশনটা আমরা এখন লিখবো, যে ফাংশনটার কথা আমি বললাম, বা যে ফাংশনটার প্রোটোটাইপ হচ্ছে আমরা উপরে লিখে রাখছিলাম, যে দুইটাকে কনক্যাট করতে হবে। দুইটাকে কনক্যাট করতে হলে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে প্রথম অ্যারে যেটা ছিল বা s1 যে স্ট্রিংটা ছিল, সেই স্ট্রিং এর এলিমেন্টগুলোকে আগে আমার যে রেজাল্টেন্ট যে স্ট্রিংটা আছে সেটার মধ্যে কপি করে ফেলতে হবে। তারপরে তার পরের ইন্ডেক্স থেকে s2 এর বাকি এলিমেন্টগুলোকে অ্যাড করে দিতে হবে। এটাই তো, যেমন আমি এখানে এর মধ্যে দেখাই, এখানে দেখাই আর s1 একটা অ্যারে আছে, টেস্ট লেখা, s2 আরেকটা অ্যারে আছে, ওখানে কি ওয়ার্কস নাকি যেন একটা লেখা ছিল, ওয়ার্কস মনে হয়, ওয়ার্কস। এন্ড দুইটাকে কনক্যাট করতে হবে s3। তাহলে হচ্ছে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আমাকে অবশ্যই একটা বড় সাইজ নিতে হবে, যেটা কি নেটের থেকে বড়। তারপর হচ্ছে প্রথমে এই এলিমেন্টগুলোকে আমাকে এখানে আনতে হবে, টেস্ট এটা বসাতে হবে। বসানো হয়ে গেলে এরপরে যতখানি জায়গা আমার ফিল আপ হয়ে গেছে, তারপর থেকে বাকিটা এখানে বসাতে হবে, বাস। তাহলে তো দুইটা অ্যারে কনক্যাট হয়ে গেল বা দুইটা স্ট্রিং কনক্যাট হয়ে গেল। সো এটা আমরা লুপ দিয়েই করে ফেলতে পারি। এখানে নাল ক্যারেক্টার অ্যাকচুয়ালি বসানোর দরকার নাই। কারণ হচ্ছে এটা কোনটা? এখানে? মানে রেজাল্টেন্ট অ্যারের কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, রেজাল্টেন্ট অ্যারেতে আপনি একটা হ্যাঁ, নাল ক্যারেক্টার ম্যানুয়ালি বসাবেন। যেহেতু আমরা এখানে ইনপুটটা দিচ্ছি হচ্ছে ম্যানুয়ালি। ঠিক আছে? এখানে নাল ক্যারেক্টার দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওইটাও দেখাবো, দাঁড়ান এখানে দেখাচ্ছি আমি। সো কোডটা একটু খেয়াল করেন। সো এটা তো হচ্ছে আমার সিগনেচারটা, মানে ফাংশনের সিগনেচার। এটা তো আর বুঝার কিছু নেই। রিটার্ন টাইপ, ফাংশন নেম, প্যারামিটার লিস্ট। ওকে, এখন ব্র্যাকেট শুরু হলো। সরি, এখানে হচ্ছে আমরা কি করব? প্রথমে স্ট্রিং 1 যেটা, এই যেটা প্রথম স্ট্রিংটা, এইটার এলিমেন্টগুলোকে রেজাল্টের মধ্যে কপি করে রাখবো। তাহলে হচ্ছে আমার একটা ইন্ডেক্স চালাতে হচ্ছে ফর লুপ i = 0 থেকে। এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না স্ট্রিং 1 এর ভ্যালুটা আমরা নাল ক্যারেক্টার পাচ্ছি। এটা আমরা যতক্ষণ না নাল ক্যারেক্টার পাচ্ছি। এখানে যেহেতু আমি ম্যানুয়ালি দিয়ে দিছি, সো অটোমেটিক্যালি হচ্ছে লাস্ট ক্যারেক্টারটা নাল ক্যারেক্টার হয়ে গেছে। কারণ দেখালাম একটু আগে যে ডাবল কোটেশন থাকলে লাস্ট ক্যারেক্টারটা নাল ক্যারেক্টারই হয়। সো এখানে আমি চেক করতে পারবো যে যতক্ষণ না স্ট্রিং 1 এর i নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা নাল ক্যারেক্টার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা চালাবো। i++, তারপর হচ্ছে রেজাল্ট i, মানে রেজাল্টের অত নাম্বার ইন্ডেক্স হচ্ছে স্ট্রিং i, মানে স্ট্রিং 1 এর i। এটা হচ্ছে কপি হয়ে যাবে, যেটা কিনা আমরা এই ভিজুয়ালাইজেশনে দেখলাম। যে এটা 0 নাম্বার ইন্ডেক্সটা, এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটার 1 নাম্বার ইন্ডেক্সটা, এটার 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্সটা, 2 নাম্বার ইন্ডেক্স, এভাবে চলতেছে। এভাবে যতক্ষণ না নাল ক্যারেক্টার পাচ্ছি, এখানে s1 এ তো আলটিমেটলি লাস্ট ক্যারেক্টারটা নাল ক্যারেক্টারই। তো যতক্ষণ না এটা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কপি করব। আবার এটাও সেম। সো এটা কপি করলাম, বাস। বাস, এই ফর লুপের কাজ শেষ। আবার আরেকটা ফর লুপ এখন আমরা চালাবো। এই ফর লুপটা কেন? এই যে স্ট্রিং 2টাকে স্টোর করার জন্য। আচ্ছা,
এটাও আমরা হচ্ছে 0 থেকে চালাতে পারি। কারণ লুপটা কয়বার ঘুরবে? লুপটা ততবারই ঘুরবে যে যতবার হচ্ছে আমার string 2 এর সাইজ যতখানি, ততবারই তো হচ্ছে লুপটা ঘুরবে। সো j = 0 string to j not equal null character পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা চলতেছে। এরপরে কি কাজ হবে? এরপরে হচ্ছে আমার যে resultant যে অ্যারেটা আছে সেটার মধ্যে এটাকে স্টোর করতে হবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমি যখন সেকেন্ড অ্যারেটা স্টোর করতেছি, ধরেন এটা 0, 1, 2, 3, 4, আমি কিন্তু 4 নাম্বার ইনডেক্স থেকে শুরু করতেছি, তাই না? 4 নাম্বার ইনডেক্সটাকে আমরা ইকুয়েশন আকারে বা ধরেন ভ্যারিয়েবল দিয়ে কিভাবে লিখতে পারি? I প্লাস j, আমরা কিন্তু এভাবে লিখতে পারি। কারণ উপরে যে লুপটা ছিল i = 0, i is less than blah blah, এখানে i এর ভ্যালুটা একদম আচ্ছা, আরেকটা সমস্যা আছে, ইন্টিজারটা এখানে বলা যাবে না। কেন ইন্টিজারটা এখানে বলা যাবে না? ইন্টিজার উপরে বলে আসতে হবে। কারণ হচ্ছে আপনি যদি এখানে ইন্টিজার i ডিক্লেয়ার করেন, এটা তো লোকাল ভেরিয়েবল হয়ে যাবে। এই ফর লুপ থেকে বের হলে তো আর ওকে পাওয়া যাবে না, i এর ভ্যালু তো আর জানা যাবে না। সো এই কারণে আমরা ইন্টিজার আইটা বাইরে ডিক্লেয়ার করছি, যেটাকেও বাইরে বাইরে ডিক্লেয়ার করব। এরপরে সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে আমার আয়ের ভ্যালুটা আমার লাগবে, যে লাস্ট কত ভ্যালু ছিল, কারণ আয়ের ভ্যালু তো লাস্ট এখানে 3 তে এসে থামবে। সো আমাকে এরপর থেকে শুরু করতে হবে। হ্যাঁ, সো j = 0, যে এত j প্লাস প্লাস। তাহলে এখন আমরা রেজাল্ট যে অ্যারেটা আছে সেটার i প্লাস j এত নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করতে পারি। আচ্ছা, এত ভ্যালু থেকে আমরা এটাকে শুরু করতে পারি। আচ্ছা, এখানে একটা ব্যাপার হবে, সেটা হচ্ছে আপনার এখানে দেখে মনে হচ্ছে যে এটা তো 3 পর্যন্ত চলবে। এটা কেন 4 নাম্বার ইনডেক্সে আসার কথা? তাহলে আমি j এর ভ্যালু 1 থেকে কেন শুরু করতেছি না? কারণ হচ্ছে আপনি যখন এই ব্র্যাকেট থেকে বের হবেন, আপনার i++ টা কিন্তু হয়ে বের হবেন। তাই না? i এর ভ্যালু কিন্তু 4 হবে। 4 হয়ে তখন না কন্ডিশন ব্রেক করবে দেখে এটার মধ্যে ঢুকবে না। সো i এর ভ্যালু কিন্তু 4 আছেই। আপনি যদি এখানে আরো 1 যোগ করেন, এটা কিন্তু i এর ভ্যালু কিন্তু 5 হয়ে যাবে। সো এই কারণে i এর ভ্যালু লেটেস্ট যেটা আছে আমরা ওটা নিয়েই কাজ করব। সো এখানে i+j দিলে অ্যাকচুয়ালি আমরা হবে। মানে 4 + 0, 4 থেকে অ্যারের ইনডেক্স 4 থেকে আমরা শুরু করব। রেজাল্ট 4। অ্যাকচুয়ালি তাই এখানে 4 থেকেই হচ্ছে ইনপুটগুলো যাচ্ছে। আচ্ছা, এটাও কোন পর্যন্ত চালাবো? এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যারেটা যতক্ষণ না নাল ক্যারেক্টারে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত চালাবো। দেন এই যে রেজাল্ট i+j তম ইনডেক্সে জাস্ট স্ট্রিং টু j এটা স্টোর হতে থাকবে। বাস এই লুপ থেকে যখন আমরা বের হব তখন আল্টিমেটলি আমার পুরাটাই হয়ে গেছে। এখন জাস্ট আমরা লাস্ট ক্যারেক্টারটাকে এরকম ম্যানুয়ালি নাল ক্যারেক্টার দিয়ে অ্যাপেন্ড করে দিব। ঠিক আছে? এই হচ্ছে আপনার কনক্যাটেনেশন। জাস্ট ২ টা ফর লুপ চললো। প্রথম ফর লুপটা হচ্ছে আমার প্রথম অ্যারেটাকে কপি করার জন্য, সেকেন্ড ফর লুপটা হচ্ছে সেকেন্ড অ্যারেকে কপি করার জন্য। আর লাস্টে লুপ থেকে বের হয়ে আমরা হচ্ছে ম্যানুয়ালি ওই নাল ক্যারেক্টারটা দিয়ে দিলাম। না দিলেও সমস্যা হয় না। বাট তারপর আর কি সেফ আর কি দিয়ে দেওয়া। এই হচ্ছে আপনার কনক্যাটেনেশন। ২ টা অ্যারেকে জোড়া লাগানো। এখন আসেন ইকুয়াল। এখানে আরেকটা আছে যে ইকুয়ালিটি চেক করছে। আচ্ছা, নরমালি আমরা জানি যে অ্যারের উপর কিন্তু ইকুয়ালিটি সিম্বলটা ইউজ করা যায় না। মানে এরকম সরাসরি আপনি S1 একটা অ্যারে, S2 একটা অ্যারে, আপনি এরকম চেক করতে পারবেন না যে S1 = S2। আপনি একটা লুপ চালায় এলিমেন্ট বাই এলিমেন্ট চেক করে করে দেখতে হবে যে ২ টা অ্যারেতে সেম এলিমেন্ট আছে কিনা। বা গ্রেটার দেন লেস দেন এভাবে ইউজ করা যায় না। সো এখানে আর কি ওইটাই করছে যে আমরা একটা লিখতেছি, একটা ফাংশন লিখতেছি যেটা কিনা একটা বুলিয়ান টাইপের ভ্যালু রিটার্ন করে। সো বুল ইকুয়াল স্ট্রিংস হচ্ছে ফাংশনের নাম। আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমাকে কি করতে হবে, যে ২ টা স্ট্রিংকে আমি কম্পেয়ার করতেছি বা যে স্ট্রিংকে আমি চেক করতেছি যে সমান কিনা, সেই ২ টা স্ট্রিং এর ডেফিনিশন বা ফর্মাল আর্গুমেন্টস লিখতে হবে। যে কনস্ট্যান্ট ক্যারেক্টার S1, কনস্ট্যান্ট লেখার দরকার নেই, ক্যারেক্টার S1 ক্যারেক্টার S2। আচ্ছা, এখন এটার ভিতরে কি করতে হবে, ২ টা ইকুয়াল কিনা এটা আমি চেক করতেছি। সো এখানে ফর লুপ ইউজ করলেও হতো, কোনো সমস্যা নেই। এখানে হোয়াইল লুপ ইউজ করে করছে, ডাজন্ট ম্যাটার, আপনার যেটা ইচ্ছে সেটা ইউজ করবেন। ফর লুপ দিয়ে ইউজ করলে আপনাকে হচ্ছে ইফ দিয়ে আর কি কন্ডিশনটা চেক করতে হতো, কোনো সমস্যা নেই। সো এখানে হচ্ছে একটা একটা করে এলিমেন্ট চেক হচ্ছে আর মেক শিওর করতেছে যে আমরা কোনোটারই লাস্ট এলিমেন্টে পৌঁছাই নাই, নাল ক্যারেক্টারে পৌঁছাই নাই। ততক্ষণ পর্যন্ত যখন পর্যন্ত এটা ইকুয়াল হতে থাকবে তখন হচ্ছে আমার আয়ের ভ্যালু এক এক করে বাড়তেছে আর হচ্ছে আমার এই লুপটা ঘুরতেছে। আচ্ছা, আর যখন হচ্ছে যে আমরা দুইটারই হচ্ছে একই সাথে নাল ক্যারেক্টারে পৌঁছাই গেছি, তার মানে হচ্ছে আমার এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়াল ২ টা স্ট্রিং। আর আদারওয়াইজ হচ্ছে এটা ইকুয়াল না, মানে ফলস রিটার্ন করবে। সেটা ফর লুপ দিয়ে হ্যাঁ, ইনডেক্স ধরে ধরে চেক করতে হবে। ধরেন আপনাকে ২ টা দিল এরকম, হ্যালো, হ্যালো, এটা S1, এটা S2। এটার সাথে এটা ম্যাচ করতে হবে, এটার সাথে এটা ম্যাচ করতে হবে। এখানে অ্যাকচুয়ালি ম্যাচ করবে না, কারণ
আপার কেস আর লোয়ার কেসও কিন্তু সেম না, কারণ ম্যাচ করে আসলে কি দিয়ে, আপনি যখন ইকুয়াল ইকুয়াল সাইনটা ইউজ করতেছেন আলটিমেটলি অ্যাস্কি ভ্যালুটা ম্যাচ হচ্ছে। সো অ্যাস্কি ভ্যালু ম্যাচ না করলে আপনার এটা ফলস রিটার্ন করবে। ঠিক আছে, আমরা এটা ফর লুপ দিয়েও করতে পারি। ধরেন ফর লুপ দিয়ে সমস্যা হচ্ছে না, সমস্যা নেই। ধরেন প্রথম, সরি এস ওয়ান নাম দিছি এস ওয়ান আই নট ইকুয়াল নাল ক্যারেক্টার অ্যান্ড এখানে কিন্তু দুইটা কন্ডিশন, S2I নট ইকুয়াল নাল ক্যারেক্টার, কোনোটারই নাল ক্যারেক্টারে পৌঁছায় নাই, সেই পর্যন্ত লুপটা চলবে। তারপর ইফ S1I ইকুয়াল S2I এরকম যদি হয়, তার মানে হচ্ছে আমরা এখানে কি কাউন্টের কোনো ভ্যালু দরকার আছে? না, এখানে অ্যাকচুয়ালি কাউন্টার কোনো ভ্যালু দরকার নাই। S1 ইকুয়াল S2 এটা হচ্ছে আমরা কন্টিনিউ করতে পারি। বা আমরা ওই যে বুলিয়ান যে ভ্যারিয়েবলটা নিছি না, বুলিয়ান ধরেন বি, একটা ভ্যারিয়েবল নিছি, সো বি ইকুয়াল ট্রু লিখে দিব। যখনই ইকুয়াল পাবো আমি এটা ট্রু লিখতে থাকতেছি। এভাবে শেষ পর্যন্ত যদি আমরা বের হয়ে আসি, এখানে আরেকটা ইফ অ্যাকচুয়ালি ইউজ করা উচিত, সেটা হচ্ছে, হ্যাঁ বলেন। বুলিয়ানটা না লিখলেও হবে, সমস্যা নাই। মানে আপনি তাহলে হচ্ছে এখানে আপনাকে বলে দিতে হবে যে ইকুয়াল বা নট ইকুয়াল। হ্যাঁ, আমি যদি লুপের বাইরে করতে চাই, মানে কোনোভাবে তো আমাকে করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এটা একটু ইকুয়াল শেষ পর্যন্ত ছিল নাকি ছিল না, সেটার জন্য আমরা একটা বুলিয়ান ভ্যালু রাখতেছি আর কি। ঠিক আছে, যে এটা দুইটাই যদি ইয়া হয়, নাল ক্যারেক্টার হয়। মানে এই সেকেন্ড কন্ডিশনটা আর কি এখানে লিখছি আমি। এই জি জি। ও হ্যাঁ, সরি, ডবল ইকুয়াল হবে। একটা ইকুয়াল লিখেছি। অ্যারিথমেটিক বলতে? হুম হুম। কনকেটও তো আমরা কোনো ইয়া করিনি, মানে কোনো ইকুয়ালিটি ওইভাবে চেক করিনি। অ্যাডিশনও তো করি নাই আমরা, হচ্ছে এটা জাস্ট পরেরটায় বসাই দিছি। হ্যাঁ, আমরা বলে দিছি যে রেজাল্ট এই অ্যারেটা আছে, এই রেজাল্ট অ্যারের এত নাম্বার ইন্ডেক্সে তুমি এইটা বসাও, এটা বলে দিছি। এখানে তো অ্যাকচুয়ালি কোনো ম্যাথমেটিক্যাল কিছু করিনি। তো ইকুয়াল সাইন তো হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর, আর ইকুয়াল সাইন হচ্ছে আমার কম্প্যারিজনের জন্য। আচ্ছা, সো ওখানে অ্যাকচুয়ালি আমরা কোনো ইয়ে বসাই নাই, কারণ অ্যারে তো সরাসরি এরকম ইকুয়াল করা যায় না, একটা একটা করে এলিমেন্ট ধরে ধরে আমাকে কাজ করতে হয়। এই কারণেই তো ওখানে আমাকে সরাসরি হচ্ছে আপনার ইয়ে ইউজ করতে হয়েছে, ফর লুপ ইউজ করতে হয়েছে। আমি তো সরাসরি বলে দিতে পারিনি যে S1 ইকুয়াল S3, এটা বলা যাবে না। এটা বলা যাবে মানে অ্যারের একটা এলিমেন্টে রাখা যায়, বাট ওই যে পরের এলিমেন্টটাকে আমরা কিভাবে রাখতাম সেটার জন্য। আচ্ছা, সো এখানে আরেকটা কন্ডিশন চেক করলাম, এটার পরে অ্যাকচুয়ালি হচ্ছে আমাকে এটা করা উচিত। অ্যাকচুয়ালি এই লাইনটা না লিখলেও হবে, এখানে ট্রু না বলে একেবারে সরাসরি যখন হচ্ছে আমরা, হুম হুম, হ্যাঁ, আমি তো এখানে S1 ইকুয়াল S2 তো আমরা লুপের ভিতরেও কোথাও লিখিনি। আমরা তো হচ্ছে ইনডেক্সটার কথা বলতেছি। একটা করে এলিমেন্টকে চেক করতেছি। যে S1 এর সাপোজ ১ নাম্বার ইনডেক্স, এটা S2 এর ১ নাম্বার ইনডেক্সের সমান কিনা। লুপের ১ম এ হচ্ছে S1 এর 0 নাম্বার ইনডেক্স, এটা S2 এর 0 নাম্বার ইনডেক্সের সমান কিনা। এভাবে আল্টিমেটলি লুপের ভিতরে তো এটাই হচ্ছে, যে এটার একেবারে লাস্ট ইনডেক্সটা এটা ইকুয়াল এটার লাস্ট ইনডেক্স কিনা। সো আমরা একটা করে ক্যারেক্টারই কিন্তু প্রত্যেকটা লাইনে চেক করতেছি। আমরা কিন্তু সরাসরি স্ট্রিংটা কোথাও চেক করি নাই। এরকম S1 ইকুয়াল S2 লেখা মানে কি? এখানে তো কোনো ইনডেক্স নাই। তার মানে আমি পুরা অ্যারেটাকে ধরেই কম্পেয়ার করতেছি। এটা তো পারবে না। কিন্তু আমি যখন একটা করে ক্যারেক্টার কম্পেয়ার করব, তখন হচ্ছে এটা ঠিক আছে। তখন হচ্ছে এই সিম্বল গুলো ইউজ করা যাবে। ঠিক আছে?
এখন তো ক্লাসই শেষ, এখন আর করে কি হবে? আচ্ছা, কোথায়? ওকে। সো এইখানে আর কি while লুপ ইউজ করছে, আমি জাস্ট ফর লুপ দিয়ে দেখাইছি। কোনো সমস্যা নেই, যেকোনোটা ইউজ করা যাবে। while লুপ দিয়ে অ্যাকচুয়ালি জিনিসটা কম লেখা লাগে আরকি। ফর লুপে অনেক কিছু লিখতে হইছে। যেমন while লুপে হচ্ছে শুধুমাত্র এই কন্ডিশনগুলো চেক করতেছে যে S1 ইকুয়াল S2 কিনা, S1 যাতে নাল ক্যারেক্টার না হয়, S2 যাতে নাল ক্যারেক্টার না হয়। তাহলে i এর ভ্যালু ১ বাড়াবো। মানে নেক্সট ইয়াতে যাবো, নেক্সট ক্যারেক্টারে যাবো। এরপরে চেক করতেছে যে আমরা কি শেষ ক্যারেক্টারে পৌঁছাইছি কিনা। শেষ ক্যারেক্টারে পৌঁছাইছে মানে আমরা মোটামুটি ডিসাইড করে ফেলছি যে এটা ট্রু হবে। মানে হচ্ছে আমার ইকুয়ালিটি ট্রু আসবে। আর যদি না হয়, শেষ ক্যারেক্টার না পৌঁছাই, তাহলে ইকুয়ালিটি ফলস রেখে আবার হচ্ছে লুপটা ঘুরাতে থাকবে। এই তো। আর লাস্টে একদম ফাংশন থেকে বের হওয়ার আগে আমাকে হচ্ছে এই বুলিয়ানের ভ্যালুটা রিটার্ন করতে হবে। আর ইকুয়াল হচ্ছে আমার ওই বুলিয়ান ভ্যারিয়েবলের ভ্যালুটা। আচ্ছা, এই তো। বা আমরা চাইলে এখানেই হচ্ছে ইয়ে করে দিতে পারি। অ্যাকচুয়ালি লুপ থেকে বের হয়ে ইয়ে করা উচিত। ওকে। আচ্ছা, এটা আমরা দেখলাম ইকুয়ালিটি চেক করলাম যে ২ টা স্ট্রিং ইকুয়াল নাকি ইকুয়াল না, সেটা আমাকে বের করে দিচ্ছে। আর এখানে কি চেক করতেছি? এখানে হচ্ছে গ্রেটার দেন লেস দেন এই সিম্বলগুলো ইউজ করা হচ্ছে। হ্যাঁ? এটা হচ্ছে কোন স্ট্রিংটা কোন স্ট্রিং এর থেকে বড় সেটা বেসিক্যালি হিসাব করে। আচ্ছা, এখানে যেটা হয়, ধরেন ওই যে ১ম এ যেটা লিখছিলাম হ্যালো, আরেকটা হ্যালো। এখানে অ্যাকচুয়ালি এই ২ টার ASCII ভ্যালু ১ম এ কম্পেয়ার করে। আপনি যখন এরকম বলতেছেন যে এটা S1, এটা S2, আপনি সরাসরি এভাবে বলতে পারবেন না। আপনাকে হচ্ছে একটা করে কম্পেয়ার করে আসতে হবে। যে S1i গ্রেটার দেন S2i, এভাবে লিখতে পারবেন। ক্যারেক্টার বাই ক্যারেক্টার এভাবে লেখা যায়। গ্রেটার দেন লেস দেন ইউজ করা যায়। কিন্তু ইকুয়াল সাইন বা গ্রেটার দেন লেস দেন সরাসরি যে S1 S2 এর উপর ইউজ করা যায় না। সো এখানে ওইটাই করলো যে কম্পেয়ার করতেছে যে কোনটা বড় কোনটা ছোট। নরমালি হচ্ছে আপনার বড় কোনটা আসবে, যেটার হচ্ছে ASCII ভ্যালু বেশি, সেটা হচ্ছে আপনার বড় হিসেবে কনসিডার করা হবে। ঠিক আছে? সো এখানে কি করলো, ধরেন S1i, এটা যদি লেস দেন S2i হয়, তাহলে হচ্ছে আমার অ্যান্সার -1। তার মানে -1 বলতে আমরা পরে হচ্ছে আবার ইয়ে করব যে অ্যান্সারের ভ্যালুটা কি সেটা দিয়ে আবার বলে দিব যে S1 ইজ গ্রেটার দেন S2 বা S1 ইজ নট গ্রেটার দেন S2 বা S1 ইজ ইকুয়াল টু S2, এরকম ডিসিশনগুলো দিয়ে দিব। ওটার লেখে নাই আর কি। সো এখানে যেটা করছে S1i ইজ লেস দেন S2i কিনা এটা চেক করছে। যদি লেস দেন হয়, তার মানে হচ্ছে আমার অ্যান্সার ভ্যারিয়েবল হচ্ছে এই যে এখানে একটা ইন্টিজার অ্যান্সার নেওয়া আছে, এটার ভিতরে আমরা -1 কে রেখে দিচ্ছি। তার মানে আমার S1টা ছোট, যদি এটা হয়। হ্যাঁ? আচ্ছা। এলস ইফ এটা যদি না হয়, যদি দুটো ইকুয়াল হয়, তাহলে তো অ্যান্সার 0। তার মানে হচ্ছে 0 পেলে আমি বুঝবো যে দুটা হচ্ছে ইকুয়াল। আর এই দুটা না হলে আরেকটা জিনিসই হতে পারে, সেটা হচ্ছে S2 টা হচ্ছে S1 এর থেকে ছোট। দ্যাট মিনস তখন হচ্ছে আমার অ্যান্সার ইকুয়াল 1। এই তো। এটা জাস্ট হচ্ছে ২ টা কম্পেয়ার করা। এটা অ্যাকচুয়ালি আপনার ওই তো কোন স্ট্রিংটা বড় কোন স্ট্রিংটা ছোট সেটার ক্ষেত্রে ইউজ হয়। এখানে গ্রেটার দেন লেস দেন কিভাবে কাজ করতেছে? ASCII ভ্যালু ধরে কাজ করতেছে। যার ASCII ভ্যালু কম সে হচ্ছে ছোট, যার ASCII ভ্যালু বেশি সে হচ্ছে বড়। এভাবে কাজ করতেছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার কপি স্ট্রিং। কপি স্ট্রিং জিনিসটা কি? কনকেট আর কপি কিন্তু সেম না। কনকেট মানে হচ্ছে আপনি একটা ৩ নাম্বার আরেকটা অ্যারেতে ১ম অ্যারেটা রাখবেন, পরের অ্যারেটা ওটার পরে যোগ করে দিবেন জাস্ট। বাট কপি স্ট্রিং মানে হচ্ছে আমি একটা অ্যারে বা একটা স্ট্রিং এর পুরা জিনিসটা ধরে আরেকটা জায়গায় বসাবো। সো এটা অ্যাকচুয়ালি সহজ, জাস্ট কপি করা। যেখানে কি করছে, ইন্টিজার i একটা নিছে i equal to 0, while ডেস্টিনেশন i, এটা হচ্ছে ডেস্ট হচ্ছে আপনার একটা অ্যারের নাম, সোর্স হচ্ছে আরেকটা অ্যারের নাম। সোর্স অ্যারের মধ্যে হচ্ছে আপনার ইনফরমেশন আছে। সাপোজ ডেস্ট অ্যারের মধ্যে আপনার কিছুই নেই, তাহলে ডেস্ট i ইকুয়াল সোর্স i। এখানে কিন্তু একটা ইকুয়াল সাইন ইউজ করছে, কারণ একটা ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট, দুইটা ইকুয়াল মানে হচ্ছে ইকুয়ালিটি। সো এখানে শুধুমাত্র অ্যাসাইন করতেছে যে এই অ্যারের আই নাম্বার ইন্ডেক্সে যা আছে সেটাই হচ্ছে আমার এই অ্যারের আই নাম্বার ইন্ডেক্সে ঢুকে যাচ্ছে। অ্যাজ লং অ্যাজ এই পুরা জিনিসটা নট ইকুয়াল টু নাল, মানে আমরা যখন আইটা হচ্ছে যদি না নাল হয়, তাহলে হচ্ছে আয়ের ভ্যালু আবার নেক্সটটায় চলে যায়। এভাবে একটা করে আমার সোর্স অ্যারের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো হচ্ছে ডেস্টিনেশন অ্যারের মধ্যে চলে আসবে। আর ডেস্টিনেশন অ্যারেতে যদি আগে থেকে কিছু থেকে থাকে, ওটা সিম্পলি রিপ্লেস হবে। আচ্ছা, এই হচ্ছে আপনার কপি। আচ্ছা, এইখানে যেটা আছে এইগুলা হচ্ছে আপনার বিল্ট ইন ফাংশন। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখলাম, কনক্যাট করা, কপি করা, ইকুয়ালিটি চেক করা, গ্রেটার দেন লেস দেন চেক করা, এই কাজগুলো তো আমরা ম্যানুয়ালি করছি, একটা করে ক্যারেক্টার ধরে করছি। বাট এগুলোর জন্য হচ্ছে স্ট্রিং এ অলরেডি বিল্ট ইন ফাংশন আছে।
সেটা দিয়ে আর কি সহজে জিনিসটা করা যায়। যেমন কনক্যাটেনেশনের জন্য হচ্ছে str.cat এই ফাংশনটাকে কল করতে হয়। করে s1, s2 এটা যদি আপনি লিখে দেন তাহলে হচ্ছে s1 এর পরে s2 টা অ্যাড হবে। আর রেজাল্টেন্ট যে অ্যারেটা সেটা হচ্ছে s1 এর মধ্যে স্টোর হয়ে যাবে। প্রথমে যেটার নাম লেখা হয় সেটার মধ্যেই নরমালি স্টোর হয়ে যায়। আচ্ছা। তো এই যে আমরা ফাংশনগুলো ইউজ করব অবশ্যই আমাদের একটা হেডার ফাইল লাগবে। সেটার নাম হচ্ছে string.h। string.h ইউজ করলে হচ্ছে আপনি এই ফাংশনগুলো ইউজ করতে পারবেন। সো মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ফাংশন হচ্ছে এগুলা। strlen মানে হচ্ছে স্ট্রিং লেন্থ বের করে দেয়। strcat স্ট্রিং ক্যাটেনেশন করে। তারপর হচ্ছে strcpy এটা হচ্ছে স্ট্রিং কপি করে। s2 টাকে s1 এর মধ্যে কপি করে। আচ্ছা এইটা হচ্ছে বিল্ট ইন গুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে একটা একটা করে ধরে দেখব। ঠিক আছে? আমি স্লাইড তো দিয়ে দিছি মনে হয়, তো ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। একটু রিডিং পড়লে বুঝবেন যে এটা কি কাজ করতেছে। আর রিডিং না পড়লে বুঝলে কি করবেন, s1 s2 দুইটা নিবেন, অ্যারে নিবেন কোডের মধ্যে, তারপর এটা এপ্লাই করে দিবেন, দিয়ে আউটপুটটা প্রিন্ট করবেন যে কি আসে দেখি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা এই তো, এরপর আর নতুন কিছু নাই। এরপর হচ্ছে ওই বিল্ট ইন ফাংশনগুলো দিয়ে মোটামুটি করা আছে। আর নেক্সট ক্লাস হচ্ছে এটার পরে আমরা হচ্ছে প্রবলেম সলভ করবো স্ট্রিং এর। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখবেন, যেগুলো হচ্ছে আমরা যে রাইটার প্রোগ্রাম টাইপের জিনিস করালাম। কারণ আপনারা বেশিরভাগ হচ্ছে এই ক্ষেত্রেই ভুল করেন। আউটপুটটা মোটামুটি পারেন, বাট কিছু একটা লিখতে দিলে, ম্যানুয়ালি বের করতে দিলে হচ্ছে আপনাদের সমস্যা হয়। সো বেসিক যে জিনিসগুলো আছে, যে আপনার কনক্যাট করা, কপি করা, ইকুয়ালিটি চেক করা, গ্রেটার দেন না লেস দেন চেক করা, স্ট্রিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো একদম ক্লিয়ার রাখবেন। ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে বাকিটা কন্টিনিউ করব। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে, কোশ্চেন আছে? ওকে, তাহলে আজকে শেষ করলাম তাহলে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।